আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 তোমাদের সামনে যে সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ, এটা যেটা শুরু হতে যাচ্ছে ঠিক 1 সেপ্টেম্বর থেকে। তার মানে এই আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোমাদের পুরো টাইমটা চলবে মূলত হচ্ছে যে প্র্যাকটিক্যালের সাথে সম্পৃক্ত থাকবা। তার মধ্যে 17 তারিখ হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা রয়েছে। তা আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে সুপার কমান্ডোতে প্রথম থেকে তুমি যা কিছু পড়বা কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে যাতে থাকো। তার মানে হচ্ছে যে প্রথম দিন থেকে যা কিছু পড়বা রেগুলার হচ্ছে রিভিশন, এবং এই রিভিশনটা যদি তুমি দৈনিক মেনটেন করতে পারো, আমরা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ তুমি সেপ্টেম্বর এবং অক্টোবরের 25 তারিখের মধ্যে পুরো সিলেবাস তোমার ইনশাআল্লাহ আয়ত্তে চলে আসবে। আর মেডিকেল অ্যাডমিশনে যেহেতু 5টা বক্স আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্সের 3টা বক্স, ইংলিশ এবং সাধারণ জ্ঞান, আমরা টার্গেট করছি যে প্রত্যেক দিন ইনশাআল্লাহ 4টা করে বক্স পড়তে। তার মানে ডেইলি 4টা করে বক্স আমরা পড়বো, এবং প্রত্যেক দিন হচ্ছে এই 4টা বক্সের যে পড়াটা আমি প্রথম থেকে পড়বো রেগুলার এটা রিভিশনের মধ্যে রাখবো। তার সাথে আরেকটা কাজ আমরা করতে যাবো, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে 1000 নাম্বার করে পরীক্ষা। তার মানে প্রথম থেকেই প্রত্যেক দিন 4টা করে সাবজেক্ট, প্রতি সপ্তাহে 1000 নাম্বারের পরীক্ষা, এবং খেয়াল রাখতে হবে যে যা কিছু পড়বো ঘটনা গল্প দিয়ে বুঝে পড়বো। এটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, তুমি দেখবা যে খুব দ্রুততম সময় ইনশাআল্লাহ আমাদের সিলেবাসটা আয়ত্তে চলে আসবে। আরেকটা জিনিস এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে কি, যে তোমরা যারা মেডিকেলে সত্যি চান্স পাইতে চাও, এটা যদি খেয়াল করো যে 1 লাখের বেশি স্টুডেন্ট ইনশাআল্লাহ, 1,30,000, 40,000, 1.5 লাখ মতো স্টুডেন্ট ইনশাআল্লাহ পরীক্ষা দেবে। তো এই পরীক্ষায় যদি তুমি অসাধারণ প্রথম কয়েক হাজারের স্টুডেন্টের মধ্যে থাকতে চাও, তাহলে তোমাকে কিন্তু ডিফারেন্ট এবং ভিন্ন স্টাইলে চিন্তা করতে হবে। মানে একদম চিন্তা করতে হবে আলাদা স্টাইল। হ্যাঁ, বোর্ডে জন্ডিস হয়েছে না, আমি হচ্ছে যে বুঝতে পারছো যে পুরো সুস্থ, মানে আলহামদুলিল্লাহ, সুস্থ হলে তো বুঝতেই পারতাম। আলহামদুলিল্লাহ আমি যেটা করবো সেটা হচ্ছে, আমার মনে হয়েছে যে না, আমি একটু লেকচারে যাই, অসুস্থতার মধ্যে থাকলে একটু লেকচারে যাই, গেলে ইনশাআল্লাহ দেখা যাবে যে হচ্ছে একটু পড়ার অভ্যস্ততা তৈরি হবে। আসলে জিনিসটা কি জানো, যে কোনো সময় যদি তুমি অসুস্থ হও, মন একটু দেখা যাচ্ছে যে খোঁচর মোচর হচ্ছে, শরীরটা একটু ওইভাবে কাজ করতেছে না, ওই সময় হচ্ছে পড়ার মধ্যে যাইতে হয়। হ্যাঁ, ওর নাইট মুড অন করছে, আচ্ছা আমি জানি না আসলে এখানে এই বোর্ডটা আমরা দেখা যায় যে তুলনামূলক ঠিকই আছে, ওই ঠিকই কথা বলছে। দেখা যায় যে এটার ক্লাসটা তুলনামূলক আমরা কম নেই, এই জন্য দেখা যায় এটার ঠিকই বলছে, কোনো একটা মুড ওই অন অফের ব্যাপার আছে। এখন ওইটা করতে গেলে দেখা যাবে ওই বুঝতে পারবো না যে আসলে জিনিসটা কী। তা আমরা যেটা করবো ইনশাআল্লাহ খুব দ্রুত কয়েক মিনিট, আমি একটা প্র্যাকটিস করছি যে আল্লাহর মধ্যে যাতে আমরা ক্লাস নেওয়ার যে অভ্যস্ততা সেইটা হচ্ছে যে আমাদের ঠিক থাকে। তা আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট যে এমসিকিউগুলো, যেগুলো আমরা অলরেডি একদিন পড়ছিলাম, হ্যাঁ একটু অসুস্থ হয়েছে, অন্য আর কিছু না। ইনশাআল্লাহ আশা করছি যে এই কয়েকদিন থেকেই ছিলাম একটু, ইনশাআল্লাহ খুব দ্রুত ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাওয়ার কথা। ইনশাআল্লাহ দেখি কালকে থেকে যেভাবে হোক ইনশাআল্লাহ আমরা ক্লাস শুরু করে দেবো। হ্যাঁ, আল্লাহর রহমতে। ওকে, ফি আমানিল্লাহ। ইনশাআল্লাহ তাই আমরা শুরু করি, দেখি যে এমসিকিউগুলো কীভাবে থাকে। কয়েকটা আগে এমসিকিউ আমরা একটু প্র্যাকটিস করি, দেখো যে এমসিকিউগুলো আমরা পাচ্ছি কিনা। অলরেডি আমরা একদিন পড়ছিলাম, এটা আবার আজকে একটু রিভিশনের মধ্যে আনবো। তারপরে তোমার যদি কখনো এরকম হয় যে পড়তে মন চাচ্ছে না, হ্যাঁ সুস্থ নাই একদম, তাহলে যেটা করবো সেটা হচ্ছে আগের যে পড়াগুলো রয়েছে, স্যার নাইট মুড অন থাকলে চোখে ওইটা নাইট মুড অন থাকলে, হ্যাঁ অতি বেগুনি রশ্মি, মানে এটা হচ্ছে অতি বেগুনি না বলে ব্লু রে, ঠিক আছে, অতি বেগুনি, ঠিক আছে, এটা করতে পারবেন। ঠিক আছে, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা শুরু করি। দেখো, অজানা কম্পাঙ্কের বাহুতে মোম লাগালে, তাই লক্ষ্য করো যখনই তোমার যে কোনো জিনিস অজানা দিয়ে থাকবে তখন হচ্ছে অস্বাভাবিক। উত্তরগুলো কমেন্টস করতে থাকো, দেখবো যে আমরা কীরকম তোরা বুঝতে পারছো। আজকে আমরা কোনো টাইম বলে দিইনি যে আজকে আসবো, কারণ আমার মনে হলো যে দেখি যে আসতে পারি কিনা ইনশাআল্লাহ। তাহলে অজানা হচ্ছে অস্বাভাবিক, বাহুতে মোম লাগানো, মোম লাগানো মানে একটা জিনিস যুক্ত হওয়া, তার মানে এটা প্লাস। বিট সংখ্যা বাড়ে, বাড়ে মানে প্লাস, প্লাসে প্লাসে নর্মালি হওয়ার কথা প্লাস, স্বাভাবিক হলে প্লাস হইতো, আর যখন এটা অস্বাভাবিক হবে, কী হবে বলো তো, অস্বাভাবিক, অস্বাভাবিক, তখন হচ্ছে প্লাসের উল্টা মাইনাস হয়ে যাবে। তার মাইনাস মানে কমে যাওয়া, ছোট হওয়া, ক্ষুদ্র হওয়া। তাহলে উত্তরের অপশনটা ছোট হবে, এটা হবে। তাহলে 1-এর বি যারা আনসার দিবা তাদেরটা ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, নেক্সটে যাই আমরা। কিছু এমসিকিউ আমরা একটু প্র্যাকটিস করি। 20 ডেসিবেল শব্দ প্রমাণ তীব্রতা শব্দের চেয়ে কত গুণ বেশি শক্তি সম্পন্ন? তুমি লক্ষ্য করো এখানে 20 ডেসিবেল আছে না, এই ফর্মুলাটা যেটা থেকে আসছে, এটা মূলত বিটা ইকুয়াল হচ্ছে 10 log I/I0, ঠিক না? তো এখানে তুমি দেখবা যে এই লগের ভিত্তি কিন্তু হচ্ছে 10, তাই যে 20 যে আছে, 20 হচ্ছে 10-এর কত গুণ? 2 গুণ। যত গুণ, যত গুণ 10 এর যত গুণ, 10-এর যত গুণ ততটি শূন্য দিব, ততটি কী দিব বলো তো, শূন্য দিব।
তার মানে হচ্ছে 20 ডেসিবেল হচ্ছে 10-এর কত গুণ? 2 গুণ। 10-এর যত গুণ, তাহলে 2 গুণ, তাহলে 2টা শূন্য দিলাম, তার আগে একটা 1 দিলাম। কত গুণ শক্তিশালী? 100 গুণ বেশি শক্তিশালী। ক্লিয়ার? মাথায় চলে আসছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার মনে হয় যে ইনশাআল্লাহ ওকে মাথায় চলে আসবে। শব্দের তীব্রতা উৎসের দূরত্বের, আচ্ছা এখানে যেটা বলতেছে তীব্রতাটা, মানে এটাকে আমরা বলি ইন্টেন্সিটি। হ্যাঁ, দূরত্ব যেটা আছে সেটার সাথে কিভাবে সম্পর্কিত? তা আমরা জানি যত তোমার দূরত্বটা বাড়বে তীব্রতাটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে আই, এটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, এটা। তাহলে এটা উত্তর হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, ইনশাআল্লাহ আমার মনে হয় মাথায় চলে আসছে। ওকে, আচ্ছা, অনেকগুলো বাদ্যযন্ত্র একসাথে বাজিয়ে একটা মেলোডি, অনেকগুলো আছে না, তার মানে এটা অর্কেস্ট্রা। অনেকগুলো থাকলে একসাথে কী হবে বলতো? এটা অর্কেস্ট্রা হবে। ওকে ফাইন। এরপর আমরা যাই দেখি কী রয়েছে। অনুনাদের বৈশিষ্ট্য 9 কোনটা? তা আমি তোমাদের বলছিলাম যে অনুনাদ হচ্ছে আপন। আমি একটু দেখাই দিই তোমাদের, দেখো তো আগের দিনের সাথে পড়াটা রিভাইজ হচ্ছে কিনা। অনুনাদ আর একদিকে হচ্ছে পরবশ। হ্যাঁ, তার মানে অনুনাদ কম্পন এবং পরবশ কম্পন, অনুনাদ কম্পন এবং হচ্ছে পরবশ কম্পন, এই দুইটা পার্থক্য। তাই এই দুইটা পার্থক্য আমি কীভাবে বলছিলাম? যে বাবা কেন চাকর ছবির কথা বলছিলাম না? বাবা কেন চাকর ছবির কথা বলছিলাম, কি বলছিলাম? আপন পর হয়। আপন কী হয় বলো তো? পর হয়। তাহলে আপন হচ্ছে অনুনাদ কম্পন, পর মানে পরবশ কম্পন হয়। তার মানে অনুনাদ কম্পন পরবশ কম্পন হবে। তা বলছে সকল পরবশ কম্পন অনুনাদ কম্পন না, অনুনাদটা পরবশ হবে, পরবশ কিন্তু অনুনাদ কম্পন হবে না। তার মানে এই কথাটা হচ্ছে মিথ্যা। তার মানে এটা উত্তর হয়ে যাবে। অনুনাদ কম্পন মানে আপন লোকের বিস্তার সবচেয়ে বেশি, এটা বলছিলাম, ঠিক আছে। অনুনাদের বস্তুর কম্পন শুরু হওয়ার অল্প সময় পরেই বা তাৎক্ষণিক এটা শুরু হয়, ঠিক আছে। তার মানে মিথ্যা হচ্ছে এই যে এটা, এই জন্য এটা উত্তর। কারণ বৈশিষ্ট্য 9 কোনটা, এটা মেডিকেল অ্যাডমিশনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট টাইপের এইরকম ইনশাআল্লাহ কোশ্চেন আসে। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? তাহলে এটা এইভাবে ইনশাআল্লাহ আমার মাথায় রাখবো। হ্যাঁ, আপন পর হয়, পর আপন নয়। ওকে ফাইন। টানা তারের কম্পাঙ্ক একক দৈর্ঘ্যে ভরে, তাহলে এটা কোন জায়গা থেকে আসছে সূত্রটা? এন ইকুয়াল হচ্ছে 1/12 √T/m। তাহলে এই এন হচ্ছে কম্পাঙ্ক, এটা হচ্ছে এই যে দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, তার মানে দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। এরপর হচ্ছে টানের বর্গমূলের সমানুপাতিক। আর একক দৈর্ঘ্যের ভর যে রয়েছে তার বর্গমূলের ব্যস্তানুপাতিক, একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে বলছে একক দৈর্ঘ্যের ভর, তার মানে এম মানে শুধু ভর না, একক দৈর্ঘ্যের ভর। একক দৈর্ঘ্যের ভরের কী হবে বলো তো? ব্যস্তানুপাতিক, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, কোনো মার্কেটের শব্দের তীব্রতা 1/10⁻⁶ ওয়াট পার মিটার স্কয়ার। লক্ষ্য করো, 10⁻⁶, তার মানে হচ্ছে এই যে বিট আমরা জানি 10⁻12, তাহলে 12 থেকে যদি আমি 6 বিয়োগ করি কত হবে? 6, 6-এর সাথে একটা শূন্য দাও, 60 ডেসিবেল, 60 ডেসিবেল। ওকে, কোন গান শুনতে অধিক শ্রুতিমধুর লাগে? শোনো, বিভিন্ন যে সুর বিজ্ঞান আছে না, মিউজিক নিয়ে যে পড়াশোনা করে, ওরা আসলে কী করে জানো? একটা গানের কম্পনটা ভিন্ন ভিন্ন যে কম্পাঙ্ক থাকে তার মধ্যে মূল সুরের কত বেশি সরল গুণিতক বানানো যায়, সেই গানটা শুনতে তত বেশি মজা লাগবে। তার মানে হচ্ছে ধরো যে একটা গানের, আমি তোমার একটা এক্সাম্পল দিই তাহলে তুমি বুঝতে পারবা। ধরো অনেকগুলো হচ্ছে সুর আছে, প্রত্যেকটার কম্পাঙ্ক ধরো একটা হচ্ছে 5, একটা হচ্ছে 11, একটা হচ্ছে 25, একটা হচ্ছে 40, একটা হচ্ছে 42, 41, একটা হচ্ছে 53, একটা হচ্ছে 59, একটা হচ্ছে 70। তাহলে এইখানে মূল সুর হচ্ছে যে 5, আর বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে উপসুর। সবগুলো কি বলতো? উপসুর। এখন এই উপসুরের মধ্যে দেখো যে 5-এর সরল গুণিতক কোনটা? 5-এর সরল গুণিতক 25, 5 5 আছে 5 8 40, তারপর আছে 5 14 70। তাহলে 25, 40 আর 70 এই তিনটা হচ্ছে হারমোনিক বা সমমেল। কেন? কারণ একটা গানের মধ্যে যতগুলো মূল সুরের মানে সরল গুণিতক আছে এগুলোকে হারমোনিক বা সমমেল বলে। তো একটা গানে হচ্ছে যতগুলো হারমোনিক বা সমমেল থাকবে তত বেশি এটা হচ্ছে যে শুনতে শ্রুতিমধুর হবে। হারমোনিক যুক্ত উপসুর যত বেশি, তার মানে এই যে যেটা মূল সুরের সরল গুণিতক সেটাকে হারমোনিক বা সমমেল বলে। তা হারমোনিক বা সমমেল যত বেশি হবে সেটা তত বেশি শুনতে গানটা মজা লাগবে। তাহলে বলছে যে গানে হারমোনিকের সংখ্যা বেশি। ওকে ফাইন। এরপরে কি রয়েছে দেখি আমরা, কোনটিতে সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দু গঠিত হয়? শোনো, আমরা জানি যে সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দু, যদি আমি তোমাকে এইভাবে বলি তাহলে এই যে আছে স্থির তরঙ্গে সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দু, তার কোনটি সুস্পন্দ নিস্পন্দ? স্থির তরঙ্গে। ওকে, এরপর লক্ষ্য দেখো, মানুষের শ্রবণ সীমার দু প্রান্তের তীব্রতার অনুপাত কত? আমরা জানি যে দু প্রান্তের তীব্রতার অনুপাত যেটা 10⁻12 হবে। কত হবে বলো তো? 10⁻12। তাহলে তীব্র হবে 10⁻12। ওকে, তাহলে দেখো গতদিন আমরা যে এরকম 10টা পড়ছিলাম সাথে সাথে একটু প্র্যাকটিস হয়ে গেল না? প্রথম দিন থেকে যা পড়ছো কন্টিনিউয়াস তুমি রিভিশনের মধ্যে যাবা, দেখবা তাহলে 1 নম্বর স্টুডেন্ট হবে। আরও 2-3টা একটু দেখি নতুন, যে কয়েকটা পড়া যায় কিনা। তুমি লেখো, অনুদৈর্ঘ্য তরঙ্গের সংকুচিত স্থানে ঘনত্ব চাপের মান কীরূপ? তা আমরা জানি সংকুচিত যে স্থান আছে তার মানে যেটা জায়গাটা অল্প, তাহলে অল্প জায়গায় আমরা জানি কি
যে অল্প জায়গায় হচ্ছে আয়তন কম, ক্ষেত্রফল কম, তা আমরা জানি কি ঘনত্ব সমান কি বলতো ভর বাই আয়তন, যেটা বলবে হ্যাঁ ভর বাই আয়তন। তাহলে এই যে অল্প জায়গার এটার আয়তন তো হচ্ছে কম, তাহলে তার ঘনত্ব বেশি। একই রকম আমরা জানি কি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, চাপ সমান কি বলো বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপ সমান যে বল বাই ক্ষেত্রফল, তাহলে অল্প জায়গার ক্ষেত্রফলও কম, তাহলে ক্ষেত্রফল যদি কম হয় তাহলে চাপটা বেশি হবে। তাহলে বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গের সংকুচিত স্থান মানে যেটা অল্প জায়গা আছে সেখানে ঘনত্ব এবং চাপের মানটা কি হবে সর্বোচ্চ হবে। আর যদি এর উল্টাটা হয় যে প্রসারিত স্থান, তাহলে সেখানে আয়তনটা বেশি, তার মানে ঘনত্বটা কম, সেখানে হচ্ছে ক্ষেত্রফলটা বেশি, তার মানে হচ্ছে ঘনত্বটা কম, চাপটা কম। তাহলে এই অনুযায়ী কমন সেন্স কাজে লাগাবা, ঠিক আছে? হ্যাঁ, একজন বলছে স্যার জিকে ইংলিশ ক্লাস কবে? শোনো, আমি অসুস্থর জন্য আজকে তারপর প্র্যাকটিস করার জন্য আসছি। ইনশাল্লাহ আশা করতেছি তোমাদের মানে প্রতি সপ্তাহে 2 দিন না, এটা শুরু তো আমরা করতে পারি, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে ইনশাল্লাহ। মানে অসুস্থ থাকলে আমি চিন্তা করছি যে না আজকে শুরু করি। শুরু করলে হচ্ছে যে দেখা যাবে যে একটা ফ্লো চলে আসবে। এই জন্য ইনশাল্লাহ কালকে যদি আল্লাহর মধ্যে ভালো লাগে ইনশাল্লাহ কালকে আমরা তোমাদের জানাই দিবে গ্রুপে, ইনশাল্লাহ ক্লাস হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আজকে একটু ইংলিশ তো দেখাবো একটু ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে তুমি লক্ষ্য করো শব্দ তরঙ্গ যখন পানি হতে বায়ুতে প্রবেশ করে তখন কোন রাশির পরিবর্তন ঘটে না। শোনো, তুমি সবসময় খেয়াল রাখবা যে এক কথার লোক বলে না এক, তার মানে কি এটা মনে রাখার জন্য, তার মানে হচ্ছে একে ক আছে না, কতে কম্পাঙ্ক, একটা থেকে যখন আরেকটা, আবার একটু বুঝান প্লিজ। আচ্ছা কোনটা একটু বুঝাবো, এটা একটু বলো যে এর আগের প্রশ্নটা নাকি শব্দ তরঙ্গ যখন পানি হতে বায়ুতে প্রবেশ করে তখন কোন রাশির পরিবর্তন ঘটে না। খেয়াল রাখবা যে একটা তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন কম্পাঙ্কটা একই থাকে। এক বারানে ক আছে না, কতে কম্পাঙ্কটা একই থাকবে। আচ্ছা কোন প্রশ্নটা বুঝতে পারো না সেটা একটু বলিও, তাহলে আমরা ওইটা আবার বলবো। তাহলে এক হচ্ছে কম্পাঙ্কটা একই থাকবে। ওকে, আচ্ছা এখানে তুমি দেখো শব্দের তীব্রতা লেভেলের ক্ষেত্রে কোনটি সূত্র। আচ্ছা এই শব্দের তীব্রতা লেভেল যে আছে না, এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমি এই সবগুলো মান যদি আনতে চাই, আমি দেখি, আমি অনেকদিন থেকে এটা মাথায় দেখি, তো তুমি আমার সাথে সাথে করো তো দেখি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা মাথায় আছে কিনা দেখি, ব্রেনটা কীরকম কাজ করতেছে দেখি আমরা। খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসটা, সাথে সাথে নোট ডাউন করবা, দেখি যে ব্রেনটা কীরকম অ্যাক্টিভ আছে সেটা আমরা বুঝতে পারবো। এবার বাকিটা আল্লাহ ভরসা। দেখি এখানে আমরা লিখবো ঘটনা, হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ারে হচ্ছে তীব্রতা লেভেল কত এবং ডেসিবেল একলে কত, ঠিক আছে? আচ্ছা তাহলে প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে, এটা হচ্ছে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস। কী বলে বলো? স্বাভাবিক শ্বাস প্রশ্বাস। আচ্ছা তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে, স্বাভাবিক যদি তোমার শ্বাস প্রশ্বাস থাকে তাহলে তোমার ফিটনেসটা ঠিক আছে। ফিটনেস যখনই ঠিক আছে তোমার খেয়াল রাখতে হবে, তখনই তোমার হচ্ছে যে 11টা প্লেয়ারই একটা টিমে খেলতে পারবে। তার মানে একটা টিমে 11টা প্লেয়ার খেলে 10 ইনভার্স 11 ওয়াট পার মিটার স্কয়ার। 10 ইনভার্স কী বলো তো? 11 10 ইনভার্স 11। ওকে ফাইন, আমি একটু করে দিই, 10 ইনভার্স 11। ওকে, এরপরে যেটা রয়েছে শ্বাস প্রশ্বাসের জন্য আমরা কিসের উপর নির্ভর করি? গাছের পাতার উপরে। গাছের পাতার মর্মধ্বনি, তা আমরা জানি গাছের পাতার মর্মধ্বনি 10 ইনভার্স 10। ওকে, গাছ যে রাস্তায় থাকে সেই রাস্তাটা নির্জন হয়। কেমন হয় বলো? নির্জন। হ্যাঁ, এই ক্লাসের পরে কি এইখানে এই ক্লাসের মধ্যে একটু হচ্ছে ইংলিশ দিকে পড়া ভালো যদি সহায় হয়। তাহলে গাছের পাতার মর্মধ্বনি 10 ইনভার্স 10। এরপরে কি হচ্ছে? গাছ যে রাস্তা থাকে নির্জন রাস্তা। তাহলে নির্জন রাস্তা যেটা সেটা হচ্ছে 10 ইনভার্স 9। নির্জন রাস্তার পাশে কি থাকবে? যেকে বলবো লাইব্রেরি থাকবে, তাহলে হচ্ছে লাইব্রেরি। ওকে, লাইব্রেরি হচ্ছে 10 ইনভার্স 8। লাইব্রেরি যে আছে তার পাশে কি থাকবে? ক্লাসরুম। ভেরি ফাইন, ক্লাসরুম। ভালো দেখিও তো তোমরা বই থেকে মিলাই দেখো তো আমি ঠিক বলতেছি না, কারণ আমার ব্রেনটা জ্বর থাকলে টেম্পারেচার কম বেশি হলে ব্রেইনের অ্যাক্টিভিটিও খোঁজামোচর হয়ে যায়। তা দেখি আমরা যে মাথায় আসছে কিনা। 10 ইনভার্স 7। ক্লাসরুমের মধ্যে কথাবার্তাগুলো কেমন হবে? স্বাভাবিক কথোপকথন। তাহলে আমরা লিখে ফেলি স্বাভাবিক কথোপকথন। তাহলে তুমি খেয়াল রাখবা ক্লাসরুমের মধ্যে কথাবার্তা কি হবে? স্বাভাবিক। এবং দেখো এখানে কথোপকথন বানানটা দেখো 1 2 3 4 5 6 10 ইনভার্স 6। ক্লাসরুম থেকে তুমি স্বাভাবিক কথোপকথন হইলো, তারপরে তুমি ক্লাসরুমের বাইরে আসলা। বাইরে আসলে কি হবে? যেটা বলবে হচ্ছে যে বাইরে আছে ব্যস্ত সড়ক। কি আছে বলো? ব্যস্ত সড়ক হচ্ছে 10 ইনভার্স 5। ব্যস্ত সড়কের পাশে কি থাকবে? কারখানা। তাহলে ব্যস্ত সড়কের পাশেই থাকে কারখানা থাকে। কারখানা যেটা এটা হচ্ছে 10 ইনভার্স 4। কারখানা যে তুমি যাবা কি বিষয়ে যাবা? ওই যে আছে না, কয় জানে মোটর গাড়িতে যায়, মোটর সাইকেল না কি নাম? তাহলে এই মোটর সাইকেল যে আছে, তাহলে এটা হচ্ছে 10 ইনভার্স 3।
আরও আছে, এইটুকু আগে মাথায় আনি, ঠিক আছে? দেখি আগে এইটুকু। তাহলে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস 10/11। শ্বাস প্রশ্বাসের জন্য আমি গাছের পাতার উপর নির্ভর করি, গাছের পাতার বর্ণবর্ধনী 10/10। গাছ যে রাস্তায় থাকে সে রাস্তার নির্জন হয়, নির্জন রাস্তা 10/9। নির্জন রাস্তার পাশে লাইব্রেরি 10/8। লাইব্রেরির পাশে কী থাকবে? ক্লাসরুম 10/7। ক্লাসরুমের পাশে কী থাকবে? স্বাভাবিক কথোপকথন 10/6। ওইখান থেকে বেরিয়ে ব্যস্ত সড়ক 10/5। তারপর হচ্ছে কারখানা 10/4। কারখানা আছে মোটরসাইকেলে 10/3। এই মাথায় আসতেছে? আচ্ছা, এরপরে তুমি লক্ষ্য করে দেখো, এই যে ডেসিবেলের হিসাবটা 12 থেকে 11 গেলে কত হচ্ছে? 1। তাহলে 1-এর সাথে একটা শূন্য ধর, 10 ডেসিবেল। 12 থেকে 10 গেলে কত? 12 থেকে 10 গেলে 2, তার সাথে একটা শূন্য ধর, ডেসিবেল 20 ডেসিবেল। 12 থেকে 9 গেলে কত? 3, 30 ডেসিবেল। 12 থেকে 8 গেলে কত? 4, 40 ডেসিবেল। 12 থেকে 7 গেলে কত? 5, 50 ডেসিবেল। 12 থেকে 6 গেলে কত? 6, 60 ডেসিবেল। 12 থেকে 5 গেলে কত? 7, 70 ডেসিবেল। 12 থেকে 4 গেলে কত? 8, 80 ডেসিবেল। 12 থেকে 3 গেলে কত? 9, 90 ডেসিবেল। তার মানে এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অবশ্যই। নফল মোহাম্মদ ইসলাম, আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা যে জিনিসটা দেখছি যে একটা ঘটনার সাথে সেটা ওয়াট পার মিটার স্কয়ারে কত এবং ডেসিবেলে কত, হ্যাঁ এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবো। আচ্ছা এবার আমরা চলে যাই, দেখি কি অবস্থায় আছে, যে জায়গায় আমরা ছিলাম এই জায়গায় আমরা যাবো। ক্লাসরুম হচ্ছে CR7, ভেরি ফাইন, ক্রিস্টিয়ানো রোনালদো। আচ্ছা এবার কি হইলো? ওকে ফাইন। আচ্ছা এখানে লক্ষ্য করে দেখো, যেটা আমরা বলতেছিলাম যে শব্দের তীব্রতা লেভেলের ক্ষেত্রে কোনটা সত্য। তাহলে ব্যস্ত সড়ক ছিল 5, মানে এটা 70 ডেসিবেল হবে, এটা মিথ্যা, এটা 70 ডেসিবেল ঠিক ছিল। লাইব্রেরি ছিল কত? 10/8, তার মানে 40, 12 থেকে 8 গেলে 4, 40 ডেসিবেল, এটা ঠিক আছে। মোটর সাইকেল ছিল 10/9, তাহলে 12 থেকে ইয়ে গেলে এটা ছিল 30 ডেসিবেল। আর পাতাল রেল, পা মানে 2, 10 থেকে 10/10 এটা ছিল, আর 10/2 মানে 12 থেকে 10 গেলে এটা 100 ডেসিবেল হইতো। তাহলে কারেক্ট আনসার শুধু লাইব্রেরি 40 ডেসিবেল। এই জিনিসটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? একজন বলছে স্যার আজকে সেকেন্ড টাইমের স্যার এক্সাম চালু করেন, আছে কি বার? সানডে। আচ্ছা সেকেন্ড টাইমের এক্সাম চালু করেন, আচ্ছা আমি যারা দেখি আমি এখনই ফোন দিচ্ছি, বলছো যেহেতু অফিসে ফোন দিচ্ছি, এখনই দেখতেছি। কেন চালু করবে না? এটা কেমন কথা এটা জিনিস? দাঁড়াও আমি একটু জানাই দিচ্ছি, দেখি আগে কেমন শুনতেছি। এখন আমি শব্দের তীব্রতা এর কম্পাঙ্কের, তীব্রতা যে আছে এর কম্পাঙ্কের সাথে। হ্যালো, আচ্ছা হ্যাঁ ওই ইয়াতে ফোন দাও তো অফিসে, যে কি ব্যাপার পরীক্ষা চালু নাকি করে নাই, না কি ব্যাপার? পরীক্ষা চালু করবে না? ঠিক আছে, আমি শুনতেছি এখন কিছুক্ষণের মধ্যে। ওকে, তাহলে যেটা বলছিলাম শব্দের তীব্রতা এর কম্পাঙ্কের, তাহলে আমরা জানি তীব্রতা যেটা রয়েছে এটা I সমান হচ্ছে 2π² f² ρv। তাহলে তীব্রতা হচ্ছে ইন্টেন্সিটি, কম্পাঙ্ক হচ্ছে এই f, এটার বর্গের সমানুপাতিক। কি বলো তো? বর্গের সমানুপাতিক এটা। তাহলে এই অনুযায়ী আমরা যে প্রশ্নগুলো দেখলাম, একটা জিনিস খেয়াল করবো যে একটা চ্যাপ্টারের হচ্ছে মূল জিনিসটা সামারির মাধ্যমে পড়ে তারপরে যত বেশি তুমি হচ্ছে MCQ যত দ্রুততার সাথে প্র্যাকটিস করতে পারবা, হ্যাঁ তত হচ্ছে এই জিনিসটা ইনশাআল্লাহ। আচ্ছা অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গ গুলাইয়া ফেলি স্যার, মানে কোনটা অনুদৈর্ঘ্য তরঙ্গ আর কোনটা অনুপ্রস্থ? খুব সহজ বুদ্ধি আছে, বলছো যেহেতু আমি জাস্ট দেখাই দিই, এটা সামারিতে আমাদের করা আছে, তারপর একটু বলছো আমি একটু জাস্ট তোমাকে শিখাই দিই। ধরো একদিকে আছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ, না অনুদৈর্ঘ্য, আরেকদিকে আছে অনুপ্রস্থ, অনুপ্রস্থ তরঙ্গ। আচ্ছা অনুদৈর্ঘ্য মানে হচ্ছে যেই তরঙ্গটা যে তোমার এই সংকোচন প্রসারণ এইভাবে আগায় যাবে। আর অনুপ্রস্থ যেটা, সেটা সবসময় খেয়াল রাখবা, যেটা হচ্ছে তোমার সহজ করে যদি বলি তরঙ্গ চূড়া তরঙ্গ খাঁজ, এইটার মাধ্যমে আগায় যাবে। তার মানে এইটা হচ্ছে সমান্তরালে আর এটা হচ্ছে 90 ডিগ্রি কোণে, হ্যাঁ সমকোণে হচ্ছে এগিয়ে যাবে। ওকে ফাইন। এখন এটার এক্সাম্পলগুলো অনেক সময় ভুলে যায় স্টুডেন্টরা, যে কোনটা অনুপ্রস্থ কোনটা অনুদৈর্ঘ্য। আমি তো একটা সহজ বুদ্ধি শিখাচ্ছি, তারা জীবনে ভুলবা না। দেখো
খুব কমন সেন্স কাজে লাগবে। কমন সেন্স কীরকম? যেমন আমি যদি তোমাকে বলি যে মানুষের জীবনে কোন জিনিসটা বেঁচে থাকার জন্য অপরিহার্য, তাহলে যে কেউ বলবে ভাই পানি, তারপরে হচ্ছে তাপ, তারপরে হচ্ছে আলো, এগুলোর প্রত্যেকটা যদি তরঙ্গ হয়, যেমন পানি তরঙ্গ, তাপ তরঙ্গ, আলোক তরঙ্গ, হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে অনুপ্রস্থ। একটা ব্যতিক্রম এখানে আছে, সেটা আমি একটু তোমাকে খেয়াল করে দিই। আইডি থেকে ক্লাসগুলো, আচ্ছা ঠিক আছে। ওই যে যেটা বলছে শারমিন সুলতানা, তোমার হচ্ছে যে ওই বলছে মানে 1 মাসের বেশি যেগুলো ক্লাস হয়ে গেছে সেগুলো হচ্ছে যে তোমার, হ্যাঁ, তদন্ত করার বিষয়টা পজিটিভভাবে নেবে। আচ্ছা ঠিক আছে, এটা শারমিন সুলতানা, ইনশাআল্লাহ তোমার ওই যে ক্লাস যেটা যে 1 মাসের বেশি যেটা হচ্ছে যে ক্লাসগুলো ডিলেট হয়েছে, এই ক্লাসগুলো যেই সব যে মোবাইলে থাকে, হ্যাঁ, যেই মোবাইল দিয়ে আমি ভিডিও করি সেখান থেকে ওরা নিয়েছে, কিন্তু সাজায় দেয়নি। ওরা আমাকে বলছিল যে গতকালকে দেওয়ার কথা, কিন্তু ওরা দেয়নি, ওরা আমাকে জানিয়েছে। ঠিক আছে, এটা আমি স্যার ক্লাস যেদিন হবে স্যার, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, এটা আমি দেখতেছি। তো ওই যে বলছি, এই জন্য আমরা হচ্ছে যে জিনিসটা দেখো যে মানে ছোটোখাটো জিনিসগুলো ডিস্টার্ব করে দেয় না, যে ক্লাসটা হয়েছে, ক্লাসটা কিন্তু আছে, সবগুলো ক্লাস আছে, একটু সাজায় দিলেই হয়ে যায়। 9 তারিখে হচ্ছে যে জিকে ইংলিশ এক্সাম ছিল স্যার। জিকে ইংলিশ এক্সাম 9 তারিখে, কালকে তো না, কালকে কোনো এক্সাম ছিল না, কারণ ইংলিশে তো আমি পড়াই নেই। ইংলিশের ফার্স্ট যেদিন শুধু আলোচনা করছি, কোনো পড়াইনি, তো এই জন্য ওই পরীক্ষাটা হয়নি, ওইটা রুটিনটা তোমাদের এখনও দেইনি। ঠিক আছে, আমি হচ্ছে যে ওই যে রুটিন দেওয়ার কথা ছিল কালকে, কিন্তু আমরা হচ্ছে যে রুটিন আর দেইনি, যে আমি অসুস্থ হওয়ার কারণে এটা। আজকে ক্লাস হওয়ার কথা ছিল না আসলে, আমি একটু চিন্তা করছি অসুস্থ, তার মধ্যে একটু প্র্যাকটিস করে নেই। ঠিক আছে, এই জন্য আমি নিজেই চলে আসছি, এই জন্য ওদের আজকের ক্লাসটা এটা হঠাৎ করে পেয়ে যে আমি আসলাম যে একটু করি। ঠিক আছে শারমিন সুলতানা, ইনশাআল্লাহ ওই যে ক্লাসগুলো আছে এগুলো ইনশাআল্লাহ ঠিকভাবে দেবে ইনশাআল্লাহ। স্যার 7 টাইম ব্যাচ স্যার, একটু কমপ্লিমেন্টারি টেস্ট 4টা স্যার চালু করে দিলে। আচ্ছা ঠিক আছে, আমি ওই যে ফোন দিয়েছি ওদের, তো ওরা হচ্ছে আমি শুনতেছি এখনই, হ্যাঁ, যে জিনিসটা কি আমি শুনে এখনই জানাচ্ছি যে জিনিসটা কীরকম। আমি ওই যে ওই টিমের সাথে কথা বলার জন্য ফোন দিয়েছি, দাঁড়াও। হ্যাঁ কিরে পরীক্ষা? ও হ্যাঁ, তাই এখন ও বুঝতে পারিনি। আচ্ছা ও আচ্ছা, এই পরীক্ষা এখনই চালু হবে, মানে মূর্খ হইলে যায়, তো ওরা বলবে না, মনে করছে। ঠিক আছে, আর হচ্ছে যে ওই যে তুমি দেখো, ওই যে কমপ্লিমেন্টারি যে ইয়াগুলো আছে, কমপ্লিমেন্টারি পরীক্ষাগুলো, আরেকটা জানি, এদের আসলে ওই যে অভ্যাস খারাপ হইলে যা হয়, এটা সেন্স কাজ বোঝা যায় তো। এই যে ঠিক আছে, আমি এই যে কালকেই বিজ্ঞাপন দিচ্ছি ইনশাল্লাহ, টেনশনে কিছু নেই। হ্যাঁ কী রে পরীক্ষা চালু করবে না তোমরা রাত 10টা বাজে? এটা কেমন কথা? দেখবে না জিনিসটা, রুটিনটা না, সেকেন্ড টাইমে তো সেকেন্ড টাইমের রুটিন তো রুটিন অনুযায়ী চলতেছে। ও আচ্ছা, ও বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওইটা কিন্তু ওই গ্রুপে গেলেও কিন্তু দেখা যায়, ওইটা দেখা যায়। আর ওই যে স্টুডেন্ট ওই যে লাইভে বলছে, তুমি দেখো তোমরা, যে হচ্ছে যে ওই যে কমপ্লিমেন্টারি যে হচ্ছে যে ইয়াগুলো পরীক্ষাগুলো, তারপরে হচ্ছে যে ওই যে ক্লাসগুলো ফাউন্ডেশন কোর্সে রয়েছে ওগুলা, এই স্টুডেন্টের এই একই জিনিসগুলো শুনতে আর ভালো লাগে না। এই জিনিসগুলো সমাধান করে মানে নিয়ে সুন্দরভাবে দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। কালকে প্রথম কাজ যাতে এটা করো, যে এই মোবাইলগুলো থেকে নিয়ে কমপ্লিমেন্টারি যেগুলো আছে এগুলো তো নিয়েছে, ওগুলো সাজায় দিলেই তো হয়, যে তারিখ পর্যন্ত নিয়েছে সেগুলো সাজায় দেয় না, কেন ওগুলো দিলেই তো হয়। ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু এটা ওই যে খেয়াল করো না হয়তো বা। ঠিক আছে, আর এই শোনো, পরীক্ষার প্রশ্ন কিন্তু আচ্ছা 24 ঘন্টা টাইম দাও, ঠিক আছে, কিন্তু হচ্ছে পরীক্ষার প্রশ্ন কিন্তু প্রথমবার যেটা পুরোটা শেষ হয়েছে সেটা কিন্তু থাকবে না, চেঞ্জ থাকবে কিছু। দরকার হলে তুমি ওটা কালকে সকালে চালু করো, কিন্তু উল্টাপাল্টা করা যাবে না, ওই প্রশ্নটা যাতে না থাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দরকার হলে তুমি এটা কালকে চালু করে দাও, দিয়ে কালকে তো পরীক্ষা নাই, কালকে সারাদিন দেখ, সমস্যা নেই, পোস্ট দিয়ে দাও, কালকে দাও। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা।
বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি যে জায়গায় ছিলাম যে অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে এরকম সংকোচন প্রসারণ এটার মাধ্যমে যায়, আর অনুপ্রস্থ যেটা এটা সমকোণে আগায় যায় 90 ডিগ্রি। পানি তরঙ্গ, তাপ তরঙ্গ, আলোক তরঙ্গ। আরেকটা ব্যতিক্রম যেটা আছে সেটা হচ্ছে বেতার তরঙ্গ, এটা কিন্তু অনুপ্রস্থ। আচ্ছা, আর অনুদৈর্ঘ্যের মধ্যে সবচেয়ে সেরা এক্সাম্পল যেটা, এটা হচ্ছে শব্দ তরঙ্গ, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য। এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে ভূমিকম্পের ফলে যে শব্দ তৈরি হয় সেটা আবার অনুপ্রস্থ তরঙ্গ। ভূমিকম্পের ফলে যে শব্দ তৈরি হয় ভূমিকম্পের ফলে সৃষ্ট শব্দ তরঙ্গ এটা কিন্তু আবার হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আরেকটা জিনিস খেয়াল করবা, অনুদৈর্ঘ্যে কিন্তু এই যে এটা জিনিস খেয়াল রাখবা যে যেমন অনুদৈর্ঘ্যের একদম বল কি শব্দ, আর অনুপ্রস্থের কি বলছি আমি, যে পানি, তাপ, আলো, বেতার। তো একটা জিনিস খেয়াল করবা, অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ যেই তরঙ্গই হোক, যখন সামনের দিকে আগায় যায় তখন তার সামনে যে কোনো প্রতিবন্ধক থাকে সেই প্রতিবন্ধকের সে কিনারা ঘেঁষে যায়। এই যে প্রতিবন্ধকের যে কিনারা ঘেঁষে যাওয়ার যে ব্যাপারটা, এইটাকে আমি বলি হচ্ছে প্রতিবন্ধকের কিনারা ঘেঁষে যেটা যায় সেই জিনিসটাকে আমি বলি হচ্ছে অপবর্তন। কি বলে বলো তো? অপবর্তন। তো অপবর্তন কিন্তু অনুদৈর্ঘ্যতে ঘটে, অপবর্তন ঘটে। অনুপ্রস্থ যে এটাতে অপবর্তন ঘটে। এটা কি ঘটে বলো তো? অপবর্তন ঘটে। কিন্তু ইন্টারেস্টিং জিনিস, ধরো যে আমি যেখানে ক্লাস দিচ্ছি রুমে, ধরো যে এটা একটা তল, এই যে আমার হাতটা, এইখানে যে আলোকরশ্মি পড়ে, পুরো আলোকরশ্মির কাঁপতে থাকে, কম্পন ঘটে। তা কোনো তলে যে আলোকরশ্মির যে কম্পন ঘটে এটাকে বলে সমাবর্তন। মানে একটা তলে আলো পড়ে ড্যান্স করতেছে আলো, এটাকে কি বলে? সমাবর্তন। এইটা কিন্তু শুধু অনুপ্রস্থে ঘটে। তার মানে এখানে সমাবর্তন বা পোলারাইজেশন ঘটে, সমাবর্তন ঘটে, কিন্তু এখানে কিন্তু সমাবর্তন ঘটে না, বুঝতে পারছো আমার কথা? তাহলে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা, তাইলেই হয়ে যাবে। ওকে, তাহলে অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের যে পার্থক্য আছে এটাই খেয়াল রাখবা। ওকে, তাহলে আমরা এখন একদম সরাসরি চলে যাবো ইনশাল্লাহ খুব দ্রুত। 4টা সাবজেক্ট একটু হলেও টাচ করতে হবে, ঠিক আছে? মানে আজকে এটা ধরো যে তোমার এই দেখছো এখানে আলহামদুলিল্লাহ, তা ভাগ্য ভালো যে সময় মতো চালু হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এরকম কিছু প্রশ্ন দেখছি। আমি এখন অন্য আরেকটা সাবজেক্টে দ্রুত যাব। দেখি এখানে কোন জায়গায় রাখছিলাম, এটা দেখি যদি আল্লাহর মধ্যে পাওয়া যায়। ওকে, ফাইন। তাহলে হচ্ছে যে ওই যে আমরা যে সমন্বয় নিয়ন্ত্রণের যে এমসিকিউগুলো শুরু করছিলাম, মস্তিষ্কের যে বিভিন্ন অংশ আছে সেই অংশগুলোর যে কাজগুলো, এগুলো থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরের প্রশ্ন আসে। তা খুব দ্রুত আমরা করবো, ঠিক আছে? দেখি যে কে কতটুকু বলতে পারো ফার্স্ট, নাহলে আমরা পড়া কোলাইতে পারবো না। ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কোনটা কাজ করে? তা আমরা জানি যে ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ এই যে এগুলোর কেন্দ্র হিসেবে কাজ করছে, যার মানে হচ্ছে এটা হাইপোথ্যালামাসের কাজ। কি বলতো? হাইপোথ্যালামাস। ওকে, হাইপোথ্যালামাস। এরপরে যেগুলো মস্তিষ্কের যে অঞ্চল দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দেহের তাপমাত্রা, এটা হাইপোথ্যালামাস বলছি কিন্তু। যার মানে হাইপোথ্যালামাসের বিভিন্ন অংশের যে কাজগুলো আছে, মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ সব কোন গ্রন্থি থেকে প্রোলাক্টিন হরমোন খরিত হয়। দেখো, এটা আমরা গতদিন যখন আলোচনা করছিলাম তো আমাদের খোসর মসর হয়েছিল না? তাহলে এটা আবার একটু রিভাইজ করতে হবে। কীরকম? যেমন পিটুইটারির মধ্যে অগ্র পিটুইটারি যেটা আছে, অগ্র পিটুইটারি এটা থেকে কী কী হয়? ফলিকল স্টিমুলেটিং হরমোন হয়, লুটিনাইজিং হরমোন হয়, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হয়, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন হয়, গ্রোথ হরমোন হয়, এবং আরেকটা যেটা ছিল প্রোল্যাকটিন। কী ছিল বলা হতো? প্রোল্যাকটিন। এটা ছিল অগ্র পিটুইটারি। মধ্য থেকে হয় মেলানিন। আর পশ্চাৎ যে পিটুইটারি আছে, পশ্চাৎ, এইটা থেকে দুইটা হয়, একটা হচ্ছে এডিএস অ্যান্টিডায়াবেটিক হরমোন, আর একটা হচ্ছে অক্সিটোসিন। কী হয় বলো তো? অক্সিটোসিন। তাহলে এই দুইটা হয় পশ্চাৎ পিটুইটারি থেকে, অগ্র থেকে এগুলো, আর মধ্য থেকে মেলানিন, বাস শেষ। তাহলে এখানে বলছে প্রোল্যাকটিন, এটা হচ্ছে অগ্র পিটুইটারি বা সম্মুখ পিটুইটারি। হ্যাঁ, ওকে, ফাইন। মানবদের ক্যালসিয়াম ফসফরাসের বিপাক, তাহলে বিপাক যে আছে প দিয়ে কী হবে বলো তো? প্যারাথরমোন। তাহলে ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক প্যারাথরমোন থেকে প্যারাথাইরয়েড। ওকে, লোহিত কণিকার উৎপাদন, লোহিত কণিকা মানে আরবিসি, ইরাইথ্রোসাইট, এইটার তৈরি হওয়ার প্রক্রিয়া ইরাইথ্রোপয়েসিস। এটাতে হেল্প করে ইরাইথ্রোপয়েটিন, যেটা বৃক্ক বা কিডনি থেকে তৈরি হয়, ইরাইথ্রোপয়েটিন। ফার্স্ট একটু আল্লাহ। রক্তে সোডিয়াম পটাশিয়ামের সমতা রক্ষা করে কোন হরমোন? সোডিয়াম এবং পটাশিয়ামের সমতা, এটা তো হচ্ছে অ্যালডোস্টেরন, এটা হচ্ছে লাইফ সেভিং হরমোন। হ্যাঁ, অ্যালডোস্টেরন। ওকে, ফাইন। আচ্ছা, মানবদের হৃৎপিণ্ডে কোন স্নায়ু বিস্তার লাভ করে? তোমার খেয়াল আছে? 12 জোড়া করোটিক স্নায়ু, মাথায় আনো তো। এই যে গতদিন পড়ছো, আবার এটা রিভাইজ করতেছো, তার মানে এটা প্রত্যেক দিন রিভিশনের মধ্যে। আজকে তোমাকে দেখাই দিচ্ছে যে রিভিশনটা কীভাবে হয়। তাহলে 12 জোড়া করোটিক স্নায়ু, আমার সাথে সাথে একটু খেয়াল করো তো কী বলছিলাম প্রথমে। আচ্ছা, আমি একটু দেখাই, হ্যাঁ, কার কার মাথায় আছে দেখি কতটুকু। খুবই ইম্পর্টেন্ট জিনিস। 12 জোড়া করোটিক স্নায়ু কি প্রথমে বলছিলাম? ওই যে ওটিটি দিয়ে খেয়াল রাখছিলাম না, টেকনিকটা এই সাইডে লিখি, ওটিটি। তার মানে কি? অলফ্যাক্টরি অপটিক ওকুলোমোটর, খেয়াল আছে? তারপর হচ্ছে ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল। হ্যাঁ, তারপরে কি আছে? এই যে
এএফভি, তার মানে কি অ্যাবডুসেন্স ফেসিয়াল ভেস্টিবুলো কক্লিয়ার, যেটার নাম হচ্ছে অডিটরি। তারপর কি আছে বলো তো, গ্লোসোফ্যারেঞ্জিয়াল এবং ভ্যাগাস। এরপরে হচ্ছে মানে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল। খেয়াল আছে ওটিটি, এখানে ওতে 3টে অপথ্যালমিক অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর, দেখছি আমি কি বলছি, অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর। তারপরে ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স ফেসিয়াল ভেস্টিবুলো কক্লিয়ার, গ্লোসোফ্যারেঞ্জিয়াল ভ্যাগাস, স্পাইনাল অ্যাক্সেসরি হাইপোগ্লোসাল। আমি বলছিলাম যে এই দুইটা জায়গায় ডিস্টার্ব হতে পারে, একটা হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল আর একটা হচ্ছে হাইপোগ্লোসাল। তা গ্লোসোফ্যারেঞ্জিয়ালটা জি দিয়ে এ বি সি ডি ই এফ জি, জি হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, এটা আগে আছে, তারপরে এইচ হচ্ছে হাইপোগ্লোসাল, এটা পরে আছে। তাহলে এই অনুযায়ী খেয়াল রাখতে পারো। তাহলে যদি আমরা চলে যাই দেখি এখন এখানে কি অবস্থায় আছে ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ ওটিটি দিয়ে, হ্যাঁ ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে বলছি হৃৎপিণ্ডে কোন স্নায়ু বিস্তার লাভ করে? হৃৎপিণ্ডের মধ্যে আমরা জানি যে ভেগাস স্নায়ু হচ্ছে 4টা শাখা আছে না, এটা মনে রাখার জন্য আমরা বলছিলাম যে এলপিজি হচ্ছে কই, এলতে ল্যারেঞ্জিয়াল, পিতে পালমোনারি, জিতে গ্যাস্ট্রিক, আর কত হচ্ছে কার্ডিয়াক। ল্যারেঞ্জিয়াল, পালমোনারি, গ্যাস্ট্রিক, কার্ডিয়াক, ল্যারেঞ্জিয়াল, পালমোনারি, গ্যাস্ট্রিক, কার্ডিয়াক। তাহলে বলছে কোন স্নায়ু মধ্যে হৃৎপিণ্ডে কোন স্নায়ু বিস্তার? হৃৎপিণ্ডের মধ্যে হচ্ছে, তাহলে কত হচ্ছে কার্ডিয়াক, কার্ডিয়াক হচ্ছে ভেগাস স্নায়ুর শাখা। ওকে, কোন স্নায়ু দ্বারা মস্তিষ্কে ঘ্রাণ? ঘ্রাণ হচ্ছে অলফেকশন, অলফেক্টরি। তাহলে অলফেক্টরি স্নায়ু দ্বারা মস্তিষ্কে ঘ্রাণ অনুভূতি পৌঁছায়। কোন অংশ ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা? হঠাৎ জাগিয়ে তোলা মানে ঠেলে মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা না, তাহলে থ্যালামাস। আর ঘুম নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এই কাছাকাছি জিনিসগুলো একটু খেয়াল করো। কোনটি সংজ্ঞাবহ? সংজ্ঞাবহ হলে থ্যালামাস, আর স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হলে হাইপোথ্যালামাস। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখো। সংজ্ঞাবহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে থ্যালামাস, আর স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে এটা হচ্ছে হাইপোথ্যালামাস। বমি করা, মলমূত্র ত্যাগ নিয়ন্ত্রণ, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। বমি করা এবং মলমূত্র ত্যাগ নিয়ন্ত্রণ, এটা কি করে বলো? মেডুলা অবলঙ্গাটা। এবার নিচের কোনটি স্নায়ুর প্রেরক? তাহলে স্নায়ুর প্রেরক যেটা, এটাকে আমরা বলি অ্যাসিটাইল কোলিন। হ্যাঁ, অ্যাসিটাইল কোলিন, এটার সাথে আবার মানে অ্যাসিটাইল কোলিনের সাথে আবার হচ্ছে যে তোমার ক্যালসিয়াম আয়নের হচ্ছে সম্পর্ক আছে অ্যাসিটাইল কোলিন। নিচের কোন গ্রন্থিটি ভিন্ন প্রকৃতির? কি কি আছে? শুক্রাশয়, শয় থাকলে মিশ্র, ডিম্বাশয় মিশ্র, অ্যাড্রেনাল, এটা হচ্ছে অন্তঃক্ষরা বা গ্রন্থি, যেটা থেকে হচ্ছে ওই অ্যান্ট্রেনাল বা সুপ্রারেনাল, এখান থেকে হচ্ছে ওই যে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, গ্লুকোকর্টিকয়েড, মিনারেল কর্টিকয়েড, যৌন কর্টিকয়েড, কর্টিসল, অ্যালডোস্টেরন, এগুলো সব করে না। অগ্নাশয় হচ্ছে এটা মিশ্র গ্রন্থি। হ্যাঁ, এখান থেকে তোমার ওই যে বিটা সেল যেটা রয়েছে সেখান থেকে হচ্ছে ওই আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের যে বিটা সেল, সেখান থেকে হচ্ছে ইনসুলিন ক্ষরণ হয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাই মস্তিষ্কের অংশ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। রক্তচাপ মূলত দুইজন নিয়ন্ত্রণ করে, একটা হচ্ছে হাইপোথ্যালামাস, একটা মেডুলা অবলঙ্গাটা। তো এখানে উত্তর অপশন হাইপোথ্যালামাস, থ্যালামাস, মেডুলা। দুইটা যদি থাকে, একটা যদি বাছাই করতে হয় সেক্ষেত্রে মেডুলা অবলঙ্গাটা। আর না হলে যদি দুইটাই উত্তর করার সুযোগ থাকতো, আগের যেরকম মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন হইতো সেখানে ডাবল আনসার ছিল, কিন্তু গতবার থেকে এটা নিয়ম করে দিয়েছে ডাবল আনসার বলে কোনো আনসার থাকবে না, অলওয়েজ সিঙ্গেল আনসার। তাহলে এটা মেডুলা অবলঙ্গাটা। নবজাতক শিশু রোগ প্রতিরোধ ক্ষমতার বিকাশ। নবজাতক শিশু মা দরকার, মা হচ্ছে থাইমাস, এই থাইমাসে মা আছে। তাহলে নবজাতক শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতার বিকাশ নিয়ন্ত্রণ করে থাইমাস গ্রন্থি। গ্লুকোকর্টিকয়েডের অধিক নিঃসরণ। দেখো গ্লুকোকর্টিকয়েড অধিক, অধিক মানে ক আছে না, কত হচ্ছে কুশিং রোগ। তাহলে গ্লুকোকর্টিকয়েডের অধিক নিঃসরণ কোন রোগটা হয়? কুশিং রোগ, কুশিং রোগ। আর যদি গ্লুকোকর্টিকয়েড কম নিঃসরণ তখন হচ্ছে এডিসন রোগ। হ্যাঁ, এটা খেয়াল রাখবো। আচ্ছা, কোন দুইটি হরমোনের কাজ পরস্পর বিরোধী নয়? তাহলে প্যারাথরমোন, ক্যালসিটোনিন, হরমোনের কাজ পরস্পর বিরোধী নয়। তাহলে এটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে প্যারাথরমোন এবং ক্যালসিটোনিন, এটা পরস্পর বিপরীত ধর্মী। ঠিক আছে, ইনসুলিন, গ্লুকোগন, এটা ঠিক। অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, এদের কাজ সেম, দুইটাই হচ্ছে রক্তচাপ বাড়ায় দেয়, বুক ধরপর করায় দেয়। হ্যাঁ, এই কাজগুলো দুইটাই করে, তার মানে এই দুইটার কাজ কিন্তু বিরোধী না একই রকম। প্রোজেস্টেরন মেয়েদের হরমোন, টেস্টোস্টেরন ছেলেদের, তার মানে বিরোধী। তাহলে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, এটা কিন্তু পরস্পর বিরোধী নয়, পরস্পর বিরোধী নয়। কোন স্নায়ুতন্ত্র তথ্য প্রসেসর মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হিসেবে, তথ্য প্রসেসর হিসেবে কাজ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। ওকে, কোনটি মানুষের ব্যক্তিত্ব সামাজিক আচরণের প্রকাশ ঘটায়? ব্যক্তিত্ব সামাজিক, ওই যে বললাম না, ঠেলে তুমি ট্রেনে উঠলা, তারপরে বসতে চাইলে এক জায়গায়, আরেকজন এসে বসলো, মেজাজটা গরম হইলো, থাপ্পড় মারলো না কেন? কারণ সামাজিকতার একটা ব্যাপার আছে, ঠিক না? তাহলে ওইটাকে যেটা আমরা বলি ব্যক্তিত্ব সামাজিক আচরণের প্রকাশ ঘটায়, এটা হচ্ছে থ্যালামাস, পার্সোনালিটি থ্যালামাস। কোনটি সংজ্ঞাবহ স্নায়ু? সংজ্ঞাবহ স্নায়ু হচ্ছে থ্যালামাস, আর স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে সংজ্ঞাবহ স্নায়ুর রিলেশনের কাজ করে থ্যালামাস। মানুষের বয়সন্ধিকালের পর থেকে কোন গ্রন্থিটা অবক্ষয় করতে থাকে? এটা আমরা জানি থাইমাস, যেটা রয়েছে থাইমাস, এইটা হচ্ছে অবক্ষয় করতে থাকে। আর এগুলো নিয়ে যদি একটু বলি, পিনিয়াল, এখান থেকে মেলাটোনিন ক্ষরণ হয়, যেটা কারণে ঘুম আসে। পিটুইটারি, এটা তো হচ্ছে সমস্ত গ্রন্থির হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, এর সাথে হাইপোথ্যালামাসের কানেকশন। অ্যাড্রেনাল কর্টেক্স, এটা হচ্ছে সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল গ্রন্থি, সেটার একটা অংশ। কোনটি মিশ্র স্নায়ু নয়? ভেগাস, এটা হচ্ছে 5, 7, 9, 10 মিশ্র। ভেগাস হচ্ছে 10 নম্বর। অকুলোমোটর, অলফেক্টরি অপটিক অকুলোমোটর। তাহলে অকুলোমোটর যেটা, এটা খেয়াল রাখবো, এটা হচ্ছে একটা
ইয়া স্নায়ু, মোটর স্নায়ু বা হচ্ছে চেস্টীয় স্নায়ু। ট্রাইজেমিনাল যেটা, এটা 5 নম্বর, এটা হচ্ছে একটা ইয়া স্নায়ু, স্লো স্নায়ু। ফেসিয়াল 7 নম্বর, 5, 7, 9, 10, এটা হচ্ছে খেয়াল আছে তো? আমি আরেকবার একটু খেয়াল করাই দিই কোনটা কোনটা। যেমন একটা হচ্ছে সংবেদী বা সেন্সরি, সারা শরীর থেকে তথ্য নিয়ে এখানে আসে, তার মানে 1, 2, 8। তারপরে হচ্ছে চেস্টীয় বা মোটর, চেস্টীয় বা মোটর হচ্ছে 11, 12, 13। 13 বলে তো কিছু নাই, এইটার মধ্যে 3টা হরমোন আছে, 3 জোড়া, 3, 3 একে 4 এবং 3, 4, 6। দেখো 3, 4, 6 যোগ করলে 13 হবে। 3 আর 4 7, 7 আর 6 হচ্ছে 13। এই জিনিসটা বুঝতে পারতেছো আমি কি বলছি? তাহলে এটা হচ্ছে চেস্টীয়। আর হচ্ছে তোমার কি থাকে? মিশ্র। মিশ্র মানে মিক্সড। এটার মধ্যে আছে দেখো 5, 7, 9, 10। ঠিক আছে, দেখো এখানে 3 জোড়া, এখানে হচ্ছে 5 জোড়া, 5, 3, 8, আর এখানে 4 জোড়া, 12 জোড়া হয়ে গেছে। তাহলে সংবেদী বা সেন্সরি যারা হচ্ছে যে সারা শরীর থেকে তথ্য সেন্টারে নিয়ে আসে ব্রেনে, আর ব্রেন থেকে সারা শরীরে যে তথ্য না, এটা হচ্ছে চেস্টীয় বা মোটর। আর মিশ্র হচ্ছে যে 2 রকম কাজই করে। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল করবা। আচ্ছা, সুষুম্নাকাণ্ড সেরেবেলাম মস্তিষ্কের রিলে স্টেশন হিসেবে কাজ করে কোনটা? এটা বলো দেখি। এটা হচ্ছে যে তোমার পন্স যেটা রয়েছে এটা করে না, সুষুম্নাকাণ্ড সেরেবেলাম মস্তিষ্কের রিলে স্টেশন হিসেবে কাজ করছে। আচ্ছা, এরপরে হচ্ছে দ্বিতীয় কর্টিক স্নায়ু কোনটা? তাহলে এটা তোমরা বলো। অলফ্যাক্টরির পরে অপটিক, তাহলে অপটিক যেটা রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় স্নায়ু না? আচ্ছা, এরপরে কি রয়েছে? ট্রাইজেমিনাল স্নায়ুর শাখা নয় কোনটা? মম দিয়ে বলছিলাম ম্যাক্সিলারি, তারপর অপথ্যালমিক, ম্যান্ডিবুলার। তাহলে পালমোনারি, এটা হচ্ছে তোমার ভেগাস স্নায়ুর শাখা, এটা এখানকার শাখা না। তো যখন পড়বা না তখন এই অনুযায়ী পড়বা, মানে একটা জিনিসের মিক্সড করে করে পড়বা, তখন ভালো লাগবে। তো এইটা আমি আজকে ক্লাসে আসার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে এরকম, আমরা চেষ্টা করবো সুস্থ থাকতে, কিন্তু আল্লাহ না করো অনেক সময় হয় না যে অসুস্থ হয়ে গেলাম, তখন যেটা তুমি করবে, তখন কিন্তু অনেকে আমরা যেটা বড় ভুল করি সেটা হচ্ছে যে না অসুস্থ হয়েছি মানে একটু হ্যাঁ রেস্টে থাকবা, কিন্তু চেষ্টা করবো। মানে যেমন ধরো যে আমার তো পড়াইতে গেলে আমার একটু কথা বলতে হবে, ঠিক না? না বললে তো তুমি পড়া বুঝতে পারবে না, মাথা থেকে পড়াটা আমার আনতে হবে। হ্যাঁ, একটা কথা ছিল ফেরদৌসী খানম, বলো, কমেন্ট করবো কি? হ্যাঁ অবশ্যই। তা আমি যেটা নর্মালি যদি খুব বেশি অসুস্থ না হয়, তাহলে সাধারণত আমি হচ্ছে যে কখনোই ক্লাস অফ করি না। এবং খেয়াল করবা যে একটানা ক্লাস কখনোই হচ্ছে যে ক্লাস পড়া এগুলো মিস করার চেষ্টা করবে না। মানে ধরো যে তোমার পড়তে খুব মন চাচ্ছে না, অসুস্থ, তাহলে কী করবা? সবচেয়ে ভালো যেটা জিনিস সেটা হচ্ছে রিভিশন দিবা। তো অনেকে আমরা যেটা মনে করি রিভিশন দেওয়া, এটা ফির কি? এটা মেইন কাজ, এটা তুমি ইজিলি করতে পারো, ঠিক না? যে পড়াগুলো পড়ছো সেটা একটু রিভাইজ করলা, এবং সাবজেক্ট ঘুরায় যখন পড়বা, তখন তোমার কিন্তু অটোমেটেড হচ্ছে ভালো লাগবে। ঠিক আছে, দেখবা যে তখন তোমার পড়তেও ইচ্ছা হবে। এবং তুমি দেখবা যে ধরো যে একটা রুগী হঠাৎ করে আল্লাহ না করো কোনো অ্যাক্সিডেন্ট করছে, অপারেশন রয়েছে, নার্সিং কলেজে স্যার 1 থেকে 1.5 মাসের মধ্যে স্যার বিএমডিসি রেজিস্ট্রেশন পর ক্লাস না করে স্যার মেডিকেল অ্যাটেন্ডেন্স না থাকলে তো একদম সেক্ষেত্রে নয়। মেডিকেলের জন্য রিস্ক নিলে কোনো লস নাই। কেন? মেডিকেলে চান্স পেলে লাইফটা একদম, নার্সিং খারাপ না, কিন্তু মেডিকেল তো আসলেই বুঝতেই পারো এটার সব কিছু মিলে বাংলাদেশে থেকে সারা দুনিয়া। তো এটা হয়ে গেলে তোমার কী আর ক্ষতি হবে? মেডিকেলের জন্য পড়লে যদি হয়ে যায় তাহলে তো গেম চেঞ্জিং। এজন্য আমার মতে মেডিকেলের জন্য একটা বড় জিনিসের জন্য ছোটো জিনিসের রিস্ক নিলে কোনো রিস্ক তো সেরকম না। তোমার হচ্ছে এই বছরের যে ব্যাপারটা সেটা খুব একটা প্রবলেমেটিক আমার মতে না। ঠিক আছে, কারণ তোমার মেডিকেল হয়ে গেলে তো পুরোটাই গেম চেঞ্জিং। এজন্য আমার মতে এটা করাটা ভালো। ঠিক আছে, এটা বেশি ভালো। আচ্ছা, কারণ বড় জিনিসের জন্য তোমাকে একটু রিস্ক নিতে হবে, কারণ তুমি এত বড় একটা জিনিসের জন্য রিস্ক না নিলে কোথায় রিস্ক নেবা? আর তোমার তো একটা হয়ে আছে, আল্লাহর মধ্যে তার কোনো টেনশন নাই যে ওইটা মিসিং হবে। তাহলে ওইখানে তোমার রেজিস্ট্রেশন হয়ে গেলো, তারপরে তুমি মন দিয়ে পড়লে এটা ভালো। ওকে, তাহলে এই জিনিসটা হয়ে গেল ইনশাল্লাহ। তা আমরা একটু সেদিন হচ্ছে যে ভোকাবুলারি দেখছিলাম, দেখি আজকেও যদি আল্লাহর রহমতে যদি দেখতে পাই। আমি জানি না এখানে সার্চ অপশন ঠিকভাবে কাজ করবে কি না, কারণ হচ্ছে যে এখানে ঠিকভাবে দেখি, বাকিটা আল্লাহ ভরসা যে এখানে সার্চ। কারণ এখানে আমাদের এইটা মানে আমি যে ক্লাস নিচ্ছি, তো আমি গ্রামের বাসায় আসছি, তো অসুস্থ লাগতেছিল। এটা হচ্ছে তোমার দেখি যদি আমি পারি শব্দগুলো, আর নাহলে আমি এমনিতে মাথা থেকে তো পড়াতেই পারি, কিন্তু এখানে এমসিকিউ এর যে ব্যাপারটা সেটা হচ্ছে পড়াতাম, আর না হলে মাথা থেকে তো আমি পড়াতেই পারি ইনশাল্লাহ। এখানে যেটা জিনিস, তাহলে আমরা ইংলিশের ক্ষেত্রে দেখো, ইংলিশের মানে টপিকসগুলো যেভাবে থাকে, এখানে আমি তোমাকে বলি যে ইংলিশটা ঘটনার গল্প দিয়া পড়বা। এমনিতে যদি মুখস্থ করে পড়ো কোনো লাভ নাই। তা প্রথম থেকে তোমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা পড়া ঘটনা গল্প দিয়ে পড়লে খুব ইজি হইতে পড়াটা মাথায় চলে আসবে ইনশাআল্লাহ।
জিমেলে ঢুকেন স্যার? আচ্ছা, জিমেলে তো ঢুকতে পারি, কি ঢুকে এমসি, কারণ আমরা সামারিতেই তো এগুলো জিনিস আলোচনা কেন্দ্রিক জিনিসগুলো সামারিতে দেখি। একজন বলতেছে স্যার জিমেলে ঢুকেন, দেখি জিমেলে ঢুকে যদি দেখি হয় কিনা। জিমেল কই, জিমেল আচ্ছা জিমেলে গেলাম, দেখি আসে কিনা, আল্লাহ যদি চায় আসতে পারে। হ্যাঁ, মানে এটা আমাদের যে আরেক জায়গার সেটিং, তো মানে এটা তুলনামূলক একটু কম ব্যবহার করা হয়। তুলনা হয়তো বা আমি যেরকম সুস্থ অসুস্থতার মধ্যে, ইনশাল্লাহ কালকে অসুস্থ থাকলেও কালকে আমি পড়াবো ইনশাল্লাহ, এটা বাকিটা আল্লাহ ভরসা। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওর অসুস্থ থাকার করা যাবে না, মানে ওটা যেটা আছে না, ওকে আর হচ্ছে যে বেশি খাতির করা যাবে না। এই যে দেখছো কেন একটু ঘুরতেছে বেশি না, এটা দেখছো? আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখছো 10টা বেজে গেছে, মানে শুরু করলাম তো ইনশাল্লাহ। স্যার মেডিকেল ব্যাচে প্রাইভেট গ্রুপে কবে থেকে? আশা তো করতেছি স্যার। জিকে ইংলিশ বইগুলো, জিকে ইংলিশের বই তো অলরেডি আমার জানা মতে হচ্ছে যে গতকালকে অনেকের পাঠিয়েছে, আজকেও পাঠিয়ে দেওয়ার কথা। আমি যদিও কারণে হচ্ছে আচ্ছা, আপনার থেকে শুনলে স্যার ভরসা পাবো স্যার। স্যার একটু স্যার কোশ্চেন ছিল স্যার, হিটহাট করে কি স্যার মেডিকেল কোশ্চেন্স প্যাটার্ন? শোনো, মেডিকেল কোশ্চেন্স প্যাটার্ন যত চেঞ্জ হবে তত আমরা যে স্টেপে পড়ি সে স্মার্ট হইতে আসবে, এই জন্য এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। আর 2 নাম্বার হচ্ছে যারা হচ্ছে যে এই যে সেকেন্ড টাইম দিচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে যে নাকি লাস্ট 5 ইয়ার্সের মতোই কোশ্চেন্স, এটা কি আছে না, এটা নিয়ে অবশ্যই স্ট্যান্ডার্ড হওয়ার পক্ষে তো আমি সবসময় বলি, এবং স্ট্যান্ডার্ড হলে যেরকম প্রশ্ন হবে সেই স্টাইলে আমরা পড়াই, এবং আলহামদুলিল্লাহ দেখবো যে তোমার সব জিনিস কমনের মধ্যেই থাকবে। এটা নিয়ে সামান্যতম হচ্ছে টেনশনের কোনো কারণ নেই ইনশাল্লাহ। ওকে, তা আমরা হচ্ছে ইংলিশের আমরা আসলে যেই কাজটা করি ইংরেজির ক্ষেত্রে, সেটা হচ্ছে সামারিতে তো হচ্ছে মূল জিনিসটা আলোচনার মধ্যে নিয়ে আসি, তারপর হচ্ছে লাইভে আমরা হচ্ছে দেখা যায় কোশ্চেন্সের সাথে অ্যানালাইসিস করি, ঠিক না? এই কাজটা আমরা করি, অন্য কিছু করি না। আচ্ছা, একটা জিনিস পড়াই যেটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি প্রায় বলি যে একটা জিনিস যদি কেউ পার্টস অফ স্পিচের পড়ে তাহলে হচ্ছে যে জিপিএ থেকে কত মার্ক আশা তো করছি আমরা। জিপিএ থেকে আমি তো চাই যে জিপিএর মার্কটা এটা 50-20-এর মধ্যে আনুক, তবে এবারও আমাদের অবজারভেশনে 100 মার্কে জিপিএ থাকার সম্ভাবনা 99.9%। যেমন বাট শব্দটা আছে না, এটা কিন্তু 6টা পার্টস অফ স্পিচ হতে পারে। বাট দেখো, একটা জিনিস বারবার রিভাইজ করবে, তাহলে বাট শব্দ এমন একটা শব্দ, ইংরেজি যে 8টা পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে 6টা হচ্ছে এটা হইতে পারে, ঠিক আছে? মেডিকেলে চান্স পাওয়ার জন্য এইচএসসি এর শুরু থেকে কীভাবে পড়বে অনেকে প্রশ্ন করে। এটা খুব সহজ ভাইয়া, তুমি যে জায়গায় যেতে চাও এটাকে টার্গেট করে প্রথম থেকে একটু 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 করে পড়া। তার মানে হচ্ছে তুমি A+-এর জন্য আলাদা করে পড়বা, আর যেখানে যাইতে চাও অ্যাডমিশন, ধরো যে যার টার্গেট মেডিকেল, সেই মেডিকেলের জন্য প্রত্যেক দিন 15 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা করে পড়বে। তার বেশি পড়তে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু 20 মিনিট আধা ঘন্টা পড়লে যথেষ্ট। এবং প্রত্যেক সপ্তাহে সে ওইটা স্টাইলে 100 নাম্বার করে করে পরীক্ষা দিবে। এটা যদি সে রেগুলার 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস এইভাবে যে করতে থাকে, তাহলে দেখা যাবে শেষে তার গোটাল পড়াটা ইনশাল্লাহ। তো ক্লাসগুলো আচ্ছা, কোনো সমস্যা নাই। রহিমা হক জেন, তোমাদের হচ্ছে যারা এখন এই যে তোমার আর্লি রাইজিংয়ে ভর্তি হয়েছে, আমি তোমাকে বলি তোমাদের হচ্ছে যে এই যে ক্লাসগুলো সামনে পাবা, এগুলো তো পাইলেই ফুল তো সিলেবাস শেষ হইলো। 1 তারিখ থেকে আবার নতুন ব্যাচে তুমি পুরা সিলেবাসটা টোটালটাই পাবা। তার মানে এটা যেটা করতেছো এটা তোমার বোনাস। 1 তারিখ থেকে ফুল সিলেবাস পাবা। তো তার মানে কি, এই মাসের যে 15 দিন 20 দিন টাইম আছে, এই টাইমটা কি বসে থাকবে না? এই টাইমটা হচ্ছে আর্লি রাইজিংয়ের সাথে পরীক্ষাগুলো দেওয়া, টার্গেট করবা যে আমি সামনের 20 দিনের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করব। তো যতটুকু হবে সেইটা বোনাস। আর 1 তারিখ থেকে যে আমরা একদম প্রথম থেকে আবার শুরু করবো, সেখানে তো তোমাকে একেবারে প্রথম থেকেই টোটাল কোর্সটাই তো ওইটা তো উপহার হিসেবে পেয়ে যাচ্ছে। ওটা টেনশনের তো কোনো কারণ নাই। এই জন্য আমি সবসময় বলি যে আমাদের সিস্টেমটা এমনভাবে সাজিয়েছে, এই যে রহিমা হক জুন যে বলেছে, কোনো টেনশনের কারণ নেই। তুমি হচ্ছে যে 1 তারিখ থেকে যেটা হবে সেখানে কিন্তু ফুল সিলেবাসের পুরো পড়াটা পাবা। কেন? কারণ হচ্ছে যে এটা তো তুমি এখন ভর্তি হচ্ছে মানে কি, তোমার তো ইনশাল্লাহ এই মাসে 25 তারিখের মধ্যে আমরা করবোই, কিন্তু 1 তারিখ থেকে যে আবার প্রথম থেকে সেইটা একদম পুরাটাই তোমার জন্য হচ্ছে উপহার হিসেবে থাকবে। ঠিক আছে? তাহলে যে রহিমা হক জেন হয়তো তোমাকে বলে নাই, কিন্তু এটা হচ্ছে রিয়েলিটি। তা এখন তাহলে তোমার কাজটা কি, এখন তোমার কাজ হচ্ছে সেই দিন থেকে ভর্তি হচ্ছে সেই দিন থেকে যতগুলো পরীক্ষা কন্টিনিউ হইতে থাকবে সবগুলো পরীক্ষা দেওয়া, সামারি করা, লাইভ ক্লাসগুলো করা, তারপর হচ্ছে
প্র্যাকটিস বই যদি বইটা এখন পাওনি, নতুন বই 15-20-এর মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে। যখন ওই বইগুলো যখন আসবে তখন ওই বই থেকে হচ্ছে যে কোশ্চেন্সগুলো প্র্যাকটিস বুক থেকে, তার কোশ্চেন ব্যাংক থেকে ওগুলো হচ্ছে প্র্যাকটিস করা, ডাইজেস্ট পড়া, বুক মার্কিংগুলো। তার মানে এখন তুমি মানে একেবারে মনে করো যে তোমার মেডিকেল পরীক্ষার 15 দিন আছে, তার 15 দিন আগে তুমি যেই পড়াটা পড়তা সেটা আগে পড়লা, আর 1 সেপ্টেম্বর থেকে তো আবার পুরা উদ্যমে প্রথম থেকে পারছো। তার মানে তোমার লাভ হইলো না? এটা তো পুরা লাভ, মানে কোনো রকমের হচ্ছে ক্ষতির কারো কোনো রকমের সুযোগই নেই। ঠিক আছে? হ্যাঁ, শোনো, যেই কোর্স আমি পড়াবো আর আল্লাহ না করে আমি মরে গেলে আমার ছোটো ভাই, তো টেনশন কি এটা নিয়ে আনছাল? সামান্য তো আমার টেনশন আছে। আমার ছোটো ভাই তো স্ট্যান্ড বাই রেখেই দিয়েছি, মানে সিস্টেমটা এমনভাবে সাজিয়েছি যাতে করে আল্লাহর রহমতে একটা স্টুডেন্ট সবচেয়ে বেস্ট সার্ভিসটা পায় ইনশাআল্লাহ, একেবারে নাম্বার 1 সার্ভিস। এবার খুব মানুষজন হচ্ছে যে হ্যাঁ স্যার আমি তো স্যার ক্যারেট এক্সাম দিব স্যার, তাহলে স্যার আমার কি করা উচিত? ক্যারেট ছোটো বাচ্চা? হ্যাঁ, আচ্ছা, আমার নাম হচ্ছে রাহিমা হক জেনি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা বানানটা দেখে বুঝতে পারি, রহিমা বলতেছে। হ্যাঁ ঠিক আছে, রাহিমা হক জেনি। এই জিনিসটা মাথায় ঢুকছে আমি কী বলছি। তার মানে প্রথম থেকে আবার তো সেপ্টেম্বরের 1 তারিখ থেকে হবে, এবং মজার ব্যাপার সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে যেটা, সেখানে সেপ্টেম্বর এবং অক্টোবরের 25 তারিখের মধ্যে পুরো সিলেবাস শেষ হবে, কেউ চিন্তাই করতে পারবে না, এবং সবচেয়ে অসাধারণভাবে শেষ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ক্লাসগুলো একদম গুছানোতে প্রাইভেট গ্রুপে আইডি থেকে ক্লাসগুলো পাবা। স্যার আমি ফার্স্ট টাইম সুপার কমান্ডো গ্রুপে সামারি পোস্ট করা হয় না, হবে না? ফার্স্ট টাইম সুপার, আচ্ছা প্লিজ স্যার পোস্ট করেন না। মোহাম্মদ তানভীর রহমান আকাশ, এই মূর্খ, ফার্স্ট টাইম যে সুপার কমান্ডো তুমি মানে বুঝছি, তোমাদের তো মানে মেইনলি ক্লাস শুরু হবে হচ্ছে 1 তারিখ থেকে। এখনই তোমাকে দিব, তোমার হচ্ছে 1 তারিখ থেকে। এখন তো এই যে পেজে এমনিতে ক্লাস নিচ্ছি একটু, তোমাদের অনেকেরই হচ্ছে যে এই যে তোমাদের তো 17 তারিখ পরীক্ষা আছে, তারপর প্র্যাকটিক্যাল নিয়ে আস। তা আমি তো তোমাকে এখন যেটা এই যে ক্লাসগুলো তোমার পরীক্ষা নিলে আমাদের তো কোনো কমপ্লিমেন্টারি আমরা নিতেই পারি, কিন্তু তোমাদের বেশিরভাগ জন স্টুডেন্ট যে ঠিক আছে পরীক্ষার কোশ্চেন একটু খোঁচর মোচর করতেছে বোর্ডগুলোয়, যে কেমিস্ট্রি পরীক্ষাটা দিব, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল আছে, একটু যতটুকু পারি একটু প্র্যাকটিসের মধ্যে দৈনিক থাকে। এই জন্য তোমাদের জন্য আসতেছি দৈনিক, একটু ক্লাসগুলো করো। হ্যাঁ, আর তার সাথে তোমার 1 তারিখ থেকে শুরু করবো, সবার আগে বাংলাদেশে শেষ করবো ইনশাল্লাহ, লিখে দেবো। আমাদের সে আগে কেউ বাংলাদেশে পারবে না, এমনকি যদি 5টা কোচিং একসাথে কয় যে ওরা একসাথে মিলে একটা কোর্স করাবে, তারপরেও পাবে না, কারণ এটার মধ্যে আমি পড়াবো ইনশাল্লাহ। আমার সাথে স্পিডে পড়ানো নিয়ার টু ইম্পসিবল ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? সবচেয়ে দ্রুততম সময় শেষ হবে এবং সবচেয়ে ভালোভাবে শেষ হবে, আমি নিশ্চিত করছি। এই কোর্সের কোয়ালিটির সাথে কাউকে যদি মেডিকেল অ্যাডমিশনের কোর্সে, এই শোনো আমি তোমাদের একটা জিনিস বলি। আজকে আমি আমার ছোটো বোন, আমার ওই যে আছে এবং আমার ছোটো ভাই, ওকে আমি দেখাচ্ছিলাম, এগুলো হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের বই। তা করছে ভাইয়া বি ইউনিটের বই তুমি এত সুন্দর বানাইছো? আমি বললাম যে মেডিকেলের বই তো এত সুন্দর। এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের বই, দেখো আমি দেখাচ্ছি জাস্ট, কারণ ওকে দেখলাম তো এইখানে ছিল, একটা গল্প করতেছিল, এই জন্য আমি তাহলে যে জিনিসটা আমরা দেই, মনে করো এটা আমাদের মেডিকেলের তুলনায় তো এটাকে আমরা কোনো ইউনিটে ধরি না, ঠিক না? দেখো এই যে বইগুলো, দেখো এটা হচ্ছে বাংলা সাহিত্য, এটার প্রশ্ন ব্যাংক, এটা আন্তর্জাতিক বিষয়াবলী, এটা কি প্রশ্ন ব্যাংক, এটা ইংলিশের বই, এটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ব্যাংক, এটা হচ্ছে ইংলিশের কোশ্চেন ব্যাংক, এটা হচ্ছে বাংলা ব্যাকরণের প্রশ্ন ব্যাংক, এটা হচ্ছে বাংলা ব্যাকরণের ডাইজেস্ট, তারপরে এটা কি আছে তুমি দেখো, এটা হচ্ছে যে বাংলার বিষয়াবলী ডাইজেস্ট, আন্তর্জাতিক বিষয়াবলী ডাইজেস্ট, বাংলা সাহিত্য ডাইজেস্ট। আমি তো কেন বললাম একটা জিনিস, যে জিনিসটা আলমামুন আমি মানে অসুস্থতার মধ্যে সুস্থ আছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? বুঝতেছো না? চেহারা দেখলে তো বোঝা যায় যে একজন সুস্থ। প্লিজ স্যার ফার্স্ট টাইম সুপার প্লিজ স্যার, হ্যাঁ পোস্ট করতে তোমরা যদি চাও তাহলে পোস্ট তো আমরা করতেই পারি, তোমরা যদি করতে চাও ঠিক আছে, তাহলে কালকে থেকে বলে দিব, ঠিক আছে? স্যার জিকে ইংলিশের পার্টস অফ স্পিচের ক্লাসগুলো তাহলে আমাদের অনেক অনেক ভালো, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ক্লাস নাম্বার 1 ক্লাস হবে, যেই ক্লাসটা পাবা বাংলাদেশের নাম্বার 1 ক্লাসের সেকেন্ড কোনো ক্লাস হবে না, ওই ক্লাসের কাছাকাছি কোনো ক্লাস নিতে পারবে না। যদি পায় তাহলে আমাকে বলবা, আমি বানাবো। এখন পর্যন্ত কেউ পায়নি ইনশাআল্লাহ। হ্যাঁ, একজন বলছে স্যার আপনার সামারি ক্লাস করে 50+ মার্ক পাওয়া সম্ভব? ভাইয়া তুমি আমার সামারির সাথে প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, আমি যে পরীক্ষা নেই ডাইজেস্ট, এই গোটাল জিনিসটা ইয়া করলে 90 থেকে 95%, না মানে 90 থেকে 95% কোশ্চেন তুমি ইনশাআল্লাহ কমন পাবা। 50% এটা ভাইয়া কোনো পড়ার মধ্যে বানা, 50 আবার কিরে বাবা, চোখ বন্ধ করিয়া পরীক্ষা দিলেও একটা স্টুডেন্ট মানে 65-70 পাওয়া উচিত আমরা যে স্টাইলে। কিন্তু এখানে আমাদের সিস্টেমটাই হচ্ছে যে একদম হ্যাঁ দেখিও জিনিসটা, যেই বইগুলো স্যার এই প্রসেসের জন্য সকল কোর্সগুলো কোয়ালিফিকেশন বইগুলো কীভাবে শেষ করবেন স্যার? এই যে বই তো আমাদের রেডি, খালি জাস্ট হচ্ছে পিডিএফ থেকে আসবে ইনশাআল্লাহ।
মানে এটা কি বললাম বুঝি নাই স্যার। স্যার বইগুলো আমি সবার আগে শেষ করব, মানে কোন বই আমি বুঝি নাই এই প্রশ্নটাই। এই সাইদুল ইসলাম বই বল স্যার এইচএসসি 25-এর জন্য সকল কোর্সগুলো করে নিঃসন্দেহে ভালো, বইগুলো কীভাবে মানে যেসব বইগুলো তো সবার আগেই শেষ করবো, আমাদের যে গোটাল যে রুটিনটা। হ্যাঁ ইনশাল্লাহ, থ্যাংক ইউ আলমামুন। মানে আমি তো বসে থাকা লোক না, মানে আমি বললাম না আমি কি যে বসে থাকা লোক, যে আমি তোমার হচ্ছে যে আমি টাইম পাওয়ার সাথে সাথে আমি ক্লাসে চলে যাই, কিন্তু তুমি দেখলে বুঝতে পারবে জ্বর, মাথা ব্যথা, হ্যাঁ অসুস্থতা, তুমি এইটার কারণে হয় না অনেক সময় দরকার। স্যার ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের বুক কি স্যার আমরা এখন স্যার অর্ডার করব নাকি পরে? ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের যে বুট এটা তোমরা অর্ডার করতে পারো, কারণ বই আল্লাহর মতো রেডি আছে এখন ইনশাআল্লাহ। হ্যাঁ জি স্যার, এটা নিশ্চিত থাকবে। আমি তো বললাম না যেই কোর্সটা আমরা দিব ভাই, দেখো না কেন কী করতেছি ইনশাআল্লাহ, খালি দোয়াটা করো নাম্বার 1। আর আমি তো আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি, ভালো হয়েছে যে কোর্স শুরু হওয়ার পর অসুস্থ হওয়ার আগেই হয়েছি। শুরু হইলে মানে আমাদের তো 1 সপ্তাহে হচ্ছে 1000 নাম্বারের পড়া, তা শুরু হয়ে অসুস্থ হলে কী হইতো? এই জন্য আমি দেখছি আল্লাহ যা করে। হ্যাঁ স্যার 25 ক্লাস কি শুরু হয়েছে? না জুবাইর খান জান, এটা তো সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, এখন এমনিতে একটু এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি। 1 তারিখ থেকে সেপ্টেম্বর, এটা তো বলেই দিয়েছি, তোমরা তো সবাই জানো যে 1 তারিখ থেকে। সবারই জ্বর সর্দি এটা লেগে আছে স্যার। ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার স্যার অফলাইনে কোচিং নেই আপনাদের? অফলাইনে আমাদের আছে, কিন্তু অফলাইনের কোচিংটা অন্য যে কোচিংগুলো আছে তার চেয়ে একটু ভালো, কিন্তু অনলাইনের সাথে পারবে না। কেন? কারণ অফলাইনে অন্য কোচিংগুলো যেরকম বিভিন্ন ধার করা, হায়ার করা, টিচার দিয়ে পড়া ওইরকমই। তা এইখানে পড়াবো আমি, অথবা আমার অবর্তমান আমার ছোটো ভাই ডক্টর নোবেল। আমাদের ক্লাস তো তুমি অফলাইনে পাবা না, তাহলে জিনিসটা বুঝতে পারছো? অফলাইনে তো এতগুলো দৈনিক 4টা সাবজেক্টের ক্লাস নিতে পারবে না, কারণ ওইখানে তো যে টিচার একটা সাবজেক্টের বেশি পড়াইতে পারে না, এবং পড়াবে কি বই দেখে দেখে, যেটা অন্য কোচিংয়ের মধ্যে আছে একটু ভালো, বই দেখে দেখে ওই যে ওই দাগে দাগে রিডিং পড়ে, যেটা বোঝায় ওইটা কোনো বোঝানোর মধ্যে মানে। আচ্ছা মেসির খেলা তুমি যেখানেই খেলবা সবচেয়ে দেখবা মজা লাগবে, তা পড়ার একটা সিস্টেম আছে না, এটা জিনিস তোমাদেরকে কতবার যে বুঝাবো, এটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা যে ইনশাল্লাহ জিনিসটা সত্যি না মিথ্যা। তোমাকে আমি বললাম তো 1 সেপ্টেম্বর থেকে আমাদের কোচিং শুরু হবে না। তুমি যদি অন্য কোচিংয়ে ভর্তি হয়ে থাকো, তুমি সর্বোচ্চ হচ্ছে 1 সপ্তাহ ক্লাস করবা, তারপরে তুমি আমাদের ক্লাস যদি দেখে থাকো আর ক্লাস করবা না, আমি তোমাকে লিখে দিব। তুমি কবা যে ভাই টাকাগুলো খালি জলে দিয়ে আসলাম। আমি তো প্রত্যেক বছর এই অভিজ্ঞতা দেখতেছি রে ভাই, দেখেই তো তোমাকে করছি। যদি সত্যি নাই তো তাহলে তো তুমি আমাকে কই দেওয়া যে না ভাই আপনি কি কইলেন। আমি তোমাকে কী হবে অন্য ব্যাচগুলো, কোনো কোচিংয়ের ক্ষমতা নাই যে অফলাইনে তোমার হচ্ছে ভালো টিচার দিয়ে পড়াবে। এত স্টুডেন্ট টিচার যে ভালো সে যে পড়াবে কোথাও, আমি যে কোথাও পড়াবো, যে ভালো টিচার সে নিজে পড়াবে, না হলে সে নিজে হচ্ছে যে ইয়া করবে, সেখানে কোচিংয়ে যে টাকার জন্য পড়াবে। তোমার এই কমন সেন্সটা কাজে লাগাইতে পারো না, তো এই জিনিসটা বুঝতে হবে তো। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? হ্যাঁ ইনশাল্লাহ। রাহিম হক জেন, আচ্ছা রাহিমা হক জেন, আমি একটা জিনিস বলি, হ্যাঁ মানে একটা জিনিস বলি, আমাদেরকে মানে আমাদের যে মেডিকেল অ্যাডমিশনের যে কোর্স, এইটার কোয়ালিটিটা আমি জাস্ট তোমাকে এটুকু নিশ্চিত করি যে যতগুলো মেডিকেলের কোর্স আছে বাংলাদেশে অনলাইন অফলাইন সবগুলো যদি যোগ করো, যতগুলো আছে আমাদের 30% হবে না ইনশাল্লাহ। 30% হবে না আমাদের। কেন হবে না? কারণ আমরা তোমাকে প্রত্যেকদিন 4টা সাবজেক্টের পড়াবো, এবং প্রত্যেক সপ্তাহে 1000 নাম্বার করে পরীক্ষা নেব, এবং তুমি ক্লাসগুলো নিবো আমি, এমন না যে ধার করা অন্য টিচার নিলাম যে যাও ভাইয়া টাকা দিলাম কিছু ক্লাস নিলাম, নো। তার মানে এইখানে এটা তো তোমার প্রশ্নই আসে না এখানকার। হ্যাঁ আমাকে স্যার মেডি ইংলিশ জিকেতে এনরোল শোনো, সুপার কমান্ডো প্রি মেডিকেল, তারপরে সুপার কমান্ডোর ব্যাস, এইখানে তো আমরা ইংলিশ জিকে পড়াবো। তবে কারো যদি হয় যে আমি ইংলিশ জিকেতে আরও 5-6 হাজার নাম্বারে পরীক্ষা দিব, আরও 25টা ইংলিশের জিকের লাইভ ক্লাস করবো, তাহলে ভর্তি হওয়া ভালো। কেন আমি তোমাকে বলি, ওইখানে প্রত্যেকদিন একটু একটু করবো। এখানে ইংলিশ জিকের মনে করো 25টা আলাদা লাইভ ক্লাস রাখছি, ওইখানে প্রত্যেকদিন সায়েন্সের সাবজেক্ট হিসেবে পড়াবো, তো এইটাতে হচ্ছে ফোকাসটা আরও বেশি। এখন ভালোর তো শেষ নাই, মানে সর্বোচ্চ তুমি যে চাচ্ছো যে নাবে, আমি কোনো জায়গায় কোনো ফাঁক ফোঁকো রাখবো না। এখন তোমার হচ্ছে একটা কোর্সে আলাদা করে 5,000-6,000 নাম্বারের পরীক্ষা, আর একটা জায়গায় তোমার 1,500-2,000 নাম্বারের পরীক্ষা, তো দুটি কি এক হবে? পার্থক্য তো একটু তৈরি হবে, এইটা হলো। কিন্তু এইটা নিশ্চিত করতে পারি সুপার কমান্ডোতে আমার ইংলিশ দিকে যেটুকু আমি পড়াবো, অন্য জায়গার কোনো কোর্স ওর অর্ধেক পড়াইতে পারবে না ইনশাল্লাহ, এটা নিশ্চিত। কেন? কারণ পড়াবো আমি, তুমি আমার ক্লাসের কোয়ালিটিটা দেখো তাহলে বুঝতে পারবা। জিকে ইংলিশ কোর্স, জিকে ইংলিশ কোর্সের এই যে মেডি ইংলিশ জিকের যেটা, সেটা ফার্স্ট সেদিন আমি বুঝাই দিয়েছি যে ইংলিশটা কীভাবে পড়াইতে হবে, ওটা রুটিনটা দেয়নি আমি, এই যে অসুস্থ হয়ে যাওয়ার কারণে রুটিনটা দিয়ে পারিনি, নাহলে গতকালকে ফার্স্ট ক্লাস ছিল, কিন্তু আমি অসুস্থর কারণে ক্লাসই নেইনি।
তা আল্লাহ যদি বাঁচায় রাখে সহি সালামত, আমি কালকে পরশুর মধ্যে মানে একটু মাথা সব রেডি করা আছে, জাস্ট খালি রুটিনটা দিলেই আমি প্রথম দিন লাইভ ক্লাসটা নিয়ে নেব, নেক্সট তারপরের দিন যেদিন সেই দিনে হচ্ছে এটা পরীক্ষা থাকবে। বুঝতে পারছো আমার কথা? শুরু হইলেই তো আর কোনো টেনশনও কিছু নেই। এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ স্যার 25 ব্যাচের একটা অফার ছিল না ফেরার? আচ্ছা জুবাইর খান জেন, এটা তুমি বলছো না? তোমার তুমি রেগুলার স্টুডেন্ট, তুমি যেইভাবে চাবা তোমার জন্য ওই অফার আছে, তুমি বলিও, কোনো সমস্যা নেই। তুমি তো রেগুলার পড়াশোনা করো, দেখবে ওরা কোন অফার আছে, তুমি কথা বলে নিবা, তোমাকে করে দেবে, কোনো টেনশনের কারণ নেই। ঠিক আছে? তো বই ছাড়া ভর্তিছে, এখন বইয়ের জন্য দেখতে হবে কোন অফার ছিল, তোমার জন্য সর্বোচ্চ সুবিধা থাকবে। এটা নিয়ে টেনশনের কিছু নেই। ঠিক আছে? এটা নিয়ে টেনশনের কিছু নেই। হ্যাঁ তাহলে এইটা জিনিস স্যার 27 জন সকল কোর্সগুলোতে বিষয়গুলো কীভাবে আছে, এটা কি? আচ্ছা আর কমেন্টস পড়লে পড়াই হবে না। আচ্ছা ঠিক আছে, দেখছো খালি কমেন্টসে পড়তেছে ওরে আল্লাহ। আচ্ছা বাট দিয়ে দেখি, মাথা থেকে সব ডিলিট হয়ে গেছে। দেখ বাট শব্দটা 6টা পার্টস অফিস হতে পারে। কীরকম হতে পারে? যেমন বাট মি নো বাট, দেখো না কেন ইনশাল্লাহ এই ক্লাস শুরু করি, দেখো কী হয়। বাট মি নো বাট, এই নো এর পরে এই বাটটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে ভার্ব। কিন্তু আমাকে কিন্তু না, আমাকে জ্ঞান দিও না, এরকম বোঝায়। আর কি বাক্য আছে? আগে 2টা বাক্য শিখে নিই। There is no mother but loves her child. There is no mother but loves her child. But loves her child. এখানে দেখো এই যে বাটটা there is no mother who does not এর পরিবর্তে বসছে, এই জন্য এই বাটটা হচ্ছে who does not এর, তার মানে রিলেটিভ প্রোনাউন, এবং এটা নেগেটিভ রিলেটিভ, রিলেটিভ প্রোনাউন, কিন্তু এটা কি নেগেটিভ রিলেটিভ, নেগেটিভ রিলেটিভ, নেগেটিভ রিলেটিভ। ওকে আচ্ছা আরেকটা জিনিস একটু বলে রাখি এখানে, সেটা কি? সেটা হচ্ছে এই বাক্যটা বাট থাকার পরে এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটা কি বলো তো? কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স এটা। আচ্ছা এরপরে যেটা আমি বলবো, দেখো যদি আমি এরকম বলি যে এটা ইট ইজ বাট রাইট, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট our faults. It is but right to admit our faults. দেখো ইট ইজ এই বাট রাইট, এই রাইটের আগে বাট আছে না, ইট ইজ অনলি রাইট, ইট ইজ অনলি রাইট। অনলি অর্থে যখন বাট বসে তখন এই অনলিটা একটা অ্যাডভার্বের কাজ করে। তার মানে বাট শব্দটা যখন অনলি অর্থে ব্যবহার হচ্ছে তখন এই বাটটা একটা অ্যাডভার্বের কাজ করতেছে। মাথায় আসতেছে আমি কি বলতেছি? কোনো টেনশনের কারণ নেই। স্যার ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের বুক নাই? ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের যেটা, এটা আমি বলি, ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিট কিন্তু আমাদের যারা শুধু মেডিকেল কোর্সে ভর্তি হয় তারা শুধু এইটাতে হইতে পারে। এইটার আমরা এবার একটা ক ইউনিটের হচ্ছে কয়েকটা বই, এখন ওইটা আমরা ছাপাই নি, যে আমাদের মেডিকেলের বইটা আগে আসুক তারপরে, কিন্তু ওইটা আমাদের শুধু মেডিকেলের কোর্সের স্টুডেন্টরা এটা ভর্তি হতে পারে। ওইটার বই কিন্তু আমরা এখনও করিনি, কিন্তু আমাদের মেডিকেলের বইটা যেটা সেটা আসুক, চলে আসলে তারপরে ওইটা আমরা বলে দেবো যে ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের বইয়ের আমাদের ফরম্যাট ওইটা রেডি, কিন্তু আমরা ওইটা প্রেসে দেইনি, আসলে আমি তখন বলবো ইনশাল্লাহ। ওইটা বাইরের স্টুডেন্ট ভর্তি হতে পারবো না, শুধু মেডিকেল কোর্সে যারা ভর্তি হবে তারা ইনশাল্লাহ। এইচএসসি 27-এর জন্য সংক্ষিপ্ত গাইডলাইন 1 মিনিটে করি। সারা বাংলাদেশের সব প্ল্যাটফর্মে ক্লাস দেখো, যেখানে নাম্বার 1 পড়ায় সেখানে ভর্তি হয়ে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করো, ডায়েরি রাইটিং করো, রেগুলার রিভিশন দাও, কন্টিনিউয়াস পরীক্ষার মধ্যে থাকো, অসাধারণ স্টুডেন্টে পরিণত হবা। A+-এর জন্য কোর্স আলাদা করে পড়ো, মেডিকেল ইঞ্জিনিয়ারিং যেখানে পড়তে চাও মেডিকেল ডাইরেক্টর মেডিকেল আলাদা পড়বা, কিন্তু একসাথে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি সব পড়িও না, A+ আলাদা, আর যে কোনো অ্যাডমিশন একটাকে টার্গেট করে আলাদা করে প্রিপারেশন নাও, খুব অসাধারণ স্টুডেন্টের পরিণত হবা ইনশাল্লাহ। ঠিক আছে? মেডি ইংলিশ জিকে আর ইংলিশ জিকের বুক মধ্যে কি স্যার সেমই হবে? যদি একটু বই একটু চেঞ্জ থাকে, খুব বেশি পার্থক্য থাকে না। ঠিক আছে? যদি চেঞ্জ হয় আমি বলে দিই, এটা হচ্ছে চেঞ্জ হলে আমি তখন বলে দিই। আচ্ছা এখন দেখো তারপরে কি হতে পারে। হ্যাঁ দেখো মাথা থেকে সব ডিলিট হয়ে যাচ্ছে। আগে দেখছো এরকম ব্রেন যে কাজ করে কীভাবে, দেখো এই যে কমেন্ট দেখতেছি মাথা থেকে পড়া নাই হয়ে গেছে। ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আর সলভ। আরেকটা কি আছে যে নান বাট দ্য ব্রেভ deserves the fair, deserves the fair। এই যে নো ওয়ান বাট, এই বাটটা হচ্ছে এক্সেপ্ট অর্থে বসছে, এক্সেপ্ট। যখন বাটটা এক্সেপ্ট অর্থে বসে তখন এটা প্রেপোজিশনের কাজ করে। কিসের কাজ করে বলো তো? প্রেপোজিশনের কাজ করে, প্রেপোজিশন। আরেকটা জিনিস আমরা পড়বো, সেটা কি? যেমন আমি বলি হি ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, হি ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, বাট ডিড নট সাকসিড, CCED। এই ট্রাইডটা এটা একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা একটা ক্লজ। ডিড নট সাকসিড এখানে একটা ক্লজ, দুইটা ক্লজের সাথে কানেকশন তৈরি করে বাটটা হচ্ছে একটা কনজাংশন। তাহলে আমি কি বলছি? বাটটা যে অনলি অর্থে বোঝায় তাহলে অ্যাডভার্ব,
বাটটা যে এক্সের পার্থিবাদের প্রেপোজিশন, দুই দিকে দুইটা ক্লজের সাথে কানেকশন তৈরি করতে হচ্ছে কনজাংশন। তারপর হচ্ছে এই যে বাট মি নো বাট, নো এর পরে নাউন, আর এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর দেয়ার ইজ নো আদার বাট, এই বাটটা হু ডাজ নটের পরিবর্তে পড়ছে, যেটা নেগেটিভ রিলেটিভ প্রোনাউন বোঝায়। ক্লিয়ার ইনশাআল্লাহ। রংপুরে যে অফলাইন ব্রাঞ্চ, সেটা হচ্ছে অন্য টিচাররা পড়াবে, অন্য কোচিংয়ের মতো। ওইখানে আমার কোনো ক্লাস পাবে না, আমার ছোটো ভাই নোবেলের কোনো ক্লাস পাবে না। এটা ক্লিয়ার কাট কথা, কারণ যেটা পাবে না সেটা মিথ্যা কথা কয়ে তো ঠকাইতে পাবো না। তুমি যদি নাম্বার 1 ক্লাস করতে চাও অনলাইন, আর তুমি যদি કહো যে হ্যাঁ অন্য কোচিংয়ের চেয়ে একটু ভালো অফলাইনেই করবো, তাহলে ওইখানে পড়ো। ওইখানে তো ওইখানে আবার কোর্স ফি বেশি, কারণ এখানে হয়েছে জায়গার খরচ, ইয়ারটেল পেমেন্ট, এটা। কিন্তু অনলাইনে একটা জিনিস খেয়াল রাখবে, আমি তোমাকে মানে নিশ্চিত করে বলছি, কোনো অফলাইনের কোচিং অনলাইনের ওদের সেরা কোচিংটার সাথে পারবে না। মানে বুঝাইতে পারি নাই, যে কোনো কোচিংয়ের অনলাইনের ভার্সনটা সবচেয়ে বেস্ট টিচার ক্লাস নেয়, বেস্ট। এবং অনলাইনে তুমি হচ্ছে সবচেয়ে ভালো টিচারের ক্লাস পাবা। এই জন্য আমি তো বলি সবগুলো অনলাইন প্ল্যাটফর্মের ক্লাস দেখো। এমনকি আমাদেরও যে অফলাইন আছে তাদের সাথে তুমি আমাদের অনলাইন, কারণ আমি পড়াবো ওইখানে, তো আমি আমাকে পাবো না, আমার ছোটো ভাইকে কাউকে পাবো না, ওইখানে হচ্ছে অন্য। এই জিনিসটা তোমাদের মাথায় এখনও বুঝাইতে পারলাম না। এই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বিভিন্ন কোচিংয়ে যারা ভর্তি হবে, ক্লাস করে আমার সাথে কবে যে ভাই কথাটি আমি পোস্ট করে দিব, তাহলে তুমি নিজে কবে যে ভাই এই বারবার বলতেছি ভুল করিও না। এই ভুল করে এই যে ছবি দেখে আন্দাজে ভর্তি হয়ে টাইম আর টাকা লস করিও না। বিশ্বাস করো, সত্যি কথা বললাম তোমাকে, ঠিক আছে? আমি তো সবাইকে বলতে, তুমি সবার ক্লাস দেখো, যার ক্লাস সবচেয়ে ভালো লাগে সেখানে পড়ো, তাহলে হয়ে গেল। তো আজকে দেখছো আমি আসলাম, আমি মনে করলাম যে 5-10 মিনিট কথা বলবো, আল্লাহর মধ্যে 1 ঘন্টা কথা বলছি। হ্যাঁ, একটু জাস্ট গল্প করতে আসলাম। আল্লাহ যে বাঁচা রাখে সহি সালামতে, ইনশাল্লাহ যদি ভোরে ফজরের দিকে উঠতে পারি, ইনশাল্লাহ উঠে যদি ভালো লাগে, তাহলে হচ্ছে ইয়াদের ব্যাসে সেকেন্ড টাইম যে আছে আর্লি রাইজিং, তোমাদের ব্যাসে ইনশাল্লাহ ভোরে সকালের দিকে। কালকে তো অফিস থাকবে না ইনশাল্লাহ, মানে ইয়াতে থাকবো ছুটিতে। তোমার হচ্ছে যে আমি ক্লাস নেবো ইনশাল্লাহ, যেই টাইমে একটু ফ্রি হয়ে ভালো লাগলেই। আর ইনশাল্লাহ না হলে দুপুর থেকে শুরু করে ওই বিকালের দিকে আবার ফাউন্ডেশন কোর্স, তারপরে হচ্ছে যে HSC 26-এর কোর্স। হ্যাঁ, মানে ইনশাল্লাহ একটু ভালো লাগা শুরু হইলে আমি ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। তা তোমরা একটু দোয়া করবা ইনশাল্লাহ। হ্যাঁ, অনলাইনের সবগুলো পেজে দেখো, কমেন্টস করো, ইয়াতে পেয়ে যাবা। তা এখন তো 27-এ ফাউন্ডেশন কোর্স চলছে। আমি একটা জিনিস বলি ভাইয়া, নাবিল একাডেমি পড়ার ক্ষেত্রে একটা বিপ্লব নিয়ে আসতেছে, এটা নিশ্চিত থাকো। জাস্ট আনবিলিভেবল। পড়াশোনা যে একটা সাইন্টিফিক্যালি করে যে একটা স্টুডেন্ট অসাধারণ হতে পারে, সেই জিনিসটা সে ইনশাল্লাহ এখান থেকে পাবে। তাই প্রত্যেককে বলবো, এবং এটা বোঝার সবচেয়ে স্যার সকালে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা, যদি আল্লাহর মধ্যে ভোরে উঠতে পারি 6:30-টার দিকেও পারি, ইনশাল্লাহ ক্লাস নেবো। 7টার দিকে এলো রেডি থাকিও, কিন্তু পোস্ট আগে করতেছে না কেন? কারণ এটা আমার তো ইচ্ছা, কিন্তু এই যে অসুস্থ, এই জন্য আজকে বলছি যে করিও না। যদি আমি যদি একটু ভালো লাগে আমি চলে আসবো, কোয়া লাগে আমার। আমি জানো না আমি কীরকম ক্লাস নিতে পছন্দ করি, আমার তো অভ্যাস তোমরা জানো। আমার অসুস্থ হইলে ক্লাস নিলে আমি সুস্থ হই, কিন্তু এমন অবস্থায় যা হয় না যে দাঁড়াইতে পারছি না। ইনশাল্লাহ ভোর 5:30 তো ইয়া করি। তা তোমরা ইনশাল্লাহ দোয়া করবা যে যাতে আমি সুস্থভাবে, আল্লাহ যদি ভালো রাখে সুস্থভাবে, দোয়া করবা। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা ক্লাস, মানে আমি তো বললাম আমাদের একাডেমিতে পড়াবো আমি আর আমার ছোটো ভাই। কেউ আছে আশেপাশে না? নো বডি। তা টেনশন কি, একদম ঠান্ডা মাথায় নাম্বার 1 এবং পেজে অসংখ্য ক্লাস আছে, ক্লাসগুলো দেখো। হ্যাঁ, তাহলে তুমি ইনশাল্লাহ স্যার ঢাকা ইউনিভার্সিটি 6 ইউনিট, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দিব। তা প্রত্যেকে ভালো থাকিও, দোয়া করে। আজকে সাধারণ জ্ঞান নিয়ে কিছু আলোচনা ঠিক করা না স্যার, কোর্সগুলোর টাইম কি ঠিক করা না? হ্যাঁ, কোর্সগুলোর টাইম তো পুরো ঠিক করাই থাকে। আমাদের প্রতি সপ্তাহে যেই দিন করে ক্লাস থাকে, কোনো কারণে হঠাৎ যাবে না, এই যে অসুস্থ হয়েছি 3-4 দিনের ক্লাস নিতে পারি, তখন ওইটা আমাদের রিজার্ভ ডেতে আমরা ক্লাসগুলো পূরণ করে নেবো। ওইটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই, ঠিক আছে ইনশাল্লাহ। স্যার মেডিকেল ব্যাচে ভর্তি হব স্যার, প্রি যদি স্যার পয়েন্ট না আসে, পয়েন্ট না, মানে যদি পয়েন্ট না আসে স্যার কি করব? যদি পয়েন্ট না আসে, মেডিকেলে যদি ভর্তি হয়েছো কিন্তু যদি পয়েন্ট না আসে, তাহলে তুমি মেডিকেল কোর্সে ভর্তি হয়েছো, যদি পয়েন্ট না আসে তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটির যে আমাদের জন্য যে তোমার ক ইউনিট এবং খ ইউনিট তুমি নিতে পারবা, ওগুলোতে তখন একটা প্রাইস থাকে, সেই প্রাইস দিয়ে ভর্তি হয়ে ক্লাস করতে পারবা। এই সুবিধাটা থাকবে। তখন ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটে কিন্তু বাইরের কেউ ভর্তি হতে পারে না, শুধু মেডিকেলে যারা ভর্তি হয়েছেন তারা পারে। তা প্রত্যেকে ভালো থাকবা ইনশাল্লাহ, দোয়া করো আমি যাতে সুস্থ হয়ে কালকে থেকে শুরু করতে পারি। আর না হলে ইনশাল্লাহ আশা করছি 2-1 মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে সুন্দরভাবে শুরু করবো। সুস্থ না হলেও কালকে আমি চেষ্টা করবো যে ইনশাল্লাহ যাইতে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।